এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা বুঝতে আমার বেশ কিছুটা সময় লেগেছে। এত সেটব্যাক, এত টুইস্ট, এত ভয়াবহতা রয়েছে। এই যে ঘটনাটা যেটা থেকে শুরু সেটা হচ্ছে ওই গ্রাম যেটা, সেখানে একটা স্কুল বিল্ডিং ছিল। যেই জায়গাটার কথা বলছি সেই থানা এবং আশেপাশে অনেকগুলো থানাতে খবর গেল যে একজন দুষ্কৃতী বেশ কিছু খারাপ কাজ করে, ক্রাইম করে এই আশেপাশে লুকিয়ে থাকার একটা সম্ভাবনা আছে। রাত্রিবেলা বেশ রাত যখন হয়ে গেছে, তিনি যখন ফিরছেন অফিসার, ফেরার সময় তার মনে হলো ওই যে পুরনো স্কুল বিল্ডিংটা যেটা রয়েছে পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে, ওইখানে একবার আমি গিয়ে দেখি তো। কেউ উনি যে ওনার টর্চ যে ছিল সেটা জ্বালিয়ে উনি দেখতে পাচ্ছেন একটা বেশ ভেতর দিকের ঘরে কিছু জিনিস রাখা আছে, যে জিনিসটা ওখানে থাকার কথা নয়। উনি বলছেন যে ওই যে ঢুকলাম ওটা আমার জীবনের একটা বিশাল বড় ভুল। আচ্ছা, উনি যখন এগোতে যাচ্ছেন তখন মনে হলো কেউ একটা বাইরের ঘর দিয়ে দৌড়ে বেরিয়ে। তিনি যখন আবার চলে আসছেন তার মৃতদেহটাকে আবার ফিরে এসে দেখা উচিত, কিন্তু তিনি ঘরে ফিরে এসে আর মৃতদেহটাকে দেখতে পাচ্ছেন না। ওকে। যেই আলোটা পড়েছে একটা লোককে উনি দেখতে পেয়েছেন। আচ্ছা, সেই মৃতদেহটা আজও ঠিক ওইভাবে পড়ে রয়েছে, কিন্তু তার ঠিক পাশে আরেকটা লোককে উনি দেখতে পাচ্ছেন, যেই লোকটার গায়ে কোনো জামা কাপড় নেই, প্রচন্ড রোগা, ঘাড়টা ঘুরিয়ে ওনার দিকে তাকিয়েছে। বলছে ওই যে ফেসটা আমি দেখেছিলাম না, আমি জীবনে ভুলবো না এই ফেস। ওনার নাকি মনে হলো সেই লোকটা অন্ধকারের মধ্যে ঢুকে যায়। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন, যেই ঘটনা আপনাদের মনের মধ্যে অদ্ভুত একটা চাপা ভয়ের সৃষ্টি করবে। আজ থেকে বহু বছর আগে এই ঘটনার সূত্রপাত হয় দক্ষিণ 24 পরগনার একটা ক্রাইম সিনের ইনভেস্টিগেশন থেকে। আজকের ঘটনা শেষ পর্যন্ত পুরোটা শুনলে আপনারাও ফিল করবেন আমাদের চোখের সামনে এরকম কত ঘটনা শুধুমাত্র দুর্ঘটনার নাম নিয়ে চাপা পড়ে যায়। আজকের পডকাস্টে আমার সাথে রয়েছে দীপাঞ্জনা। মারাত্মক একটা ঘটনা দীপাঞ্জনা আজকের এপিসোডে আমাদের সাথে শেয়ার করেছে। বলা ভালো, গল্পওয়ালার ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল হরর পডকাস্ট আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দীপাঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট আজকে ছুটির দিনে আমরা শ্যুট করতে বসেছি। হ্যাঁ, তো তোমার সাথে যখন আমরা প্রথম প্ল্যান করেছিলাম আজকের এপিসোডটা নিয়ে, তখন থেকেই একটা ঘটনা নিয়ে বেশ কয়েকবার আমরা কথা বলেছি। হ্যাঁ ঘটনাটা অনেক পুরনো। হ্যাঁ, অনেকটাই। ইনফ্যাক্ট এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা বুঝতে আমার বেশ কিছুটা সময় লেগেছে। এত সেটব্যাক, এত টুইস্ট, এত ভয়াবহতা রয়েছে। কিন্তু আজকের ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। আর একটা দিন পরেই তোমার জন্মদিন, আশা করি খুব ভালোভাবে কাটাবে। ইনফ্যাক্ট তোমার নিজের লেখা নতুন একটা গল্প জোকাবুড়ি খুব তাড়াতাড়ি হয়তো আসছে ভূতভূতমের নতুন সংকলনে, চলে এসেছে। ওকে, আমার এখনও পড়া হয়নি, তবে অবশ্যই আমি পড়বো। এবং সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা ভৌতিক গল্প বা ঘটনা শুনতে পছন্দ করেন বা গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই জোকাবুড়ি পড়ে রিভিউ দেবেন কেমন লাগলো।
তো আজকের ঘটনায় যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এতদিন পর গল্প বলাতে তুমি এসছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, স্টুডিওটা নতুন, খুব সুন্দর করে সাজিয়েছো তুমি, এত মানে পরিশ্রম করছো এবং সেটা ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি এঙ্গেজমেন্ট বাড়ুক, এটা আশা করি তোমার চ্যানেলের জন্য। ইনফ্যাক্ট আমিও চাই তোমরা প্রত্যেকবার যখনই নতুন নতুন স্টুডিও আমি করব তখন আসো, কারণ আমি প্রত্যেকের একটা মার্ক আমার প্রত্যেকটা স্টুডিওতে রাখতে চাই। আর তোমার ঘটনা শুনতে আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগে, সেই কারণেই আজকের এপিসোড। তো একদম ঘটনায় চলে যাব আমরা। শুরু থেকে বলো কি হয়েছিল। আচ্ছা, প্রথমে আমি বলে দিই আমি ঘটনাটা কিভাবে পেলাম। তো আমার এই লেখালেখির সূত্রে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়, আলাপ হয়, অনেক ধরনের মানুষের সঙ্গে। তো সেদিক থেকেই একজনের সাথে আমার আলাপ হয়, যার নামটা আমি আনফর্চুনেটলি এখানে নিতে পারবো না বিশেষ কারণে, দর্শকরা আশা করি বুঝতে পারবে। তিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী, পুলিশ অফিসার তিনি। তো তিনি এখন মানে বর্তমানে তিনি রিটায়ার্ড, কিন্তু তার ডিউটি টাইমে তিনি একজন খুব ভালো একজন পুলিশ অফিসার তিনি ছিলেন। তো তিনি রিটায়ারমেন্টের পর এই আমাদের যে সাহিত্যের যে একটা গ্রুপ সেটার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি নিয়মিত মানে পাঠ করতেন আর কি আমাদের গল্পগুলো, এবং আমার গল্প পড়ে তিনি রিভিউ দিতেন, এবং সেই সূত্রেই আমার সঙ্গে আলাপ। তো যেহেতু আমি বিভিন্ন পডকাস্টে আমি যাই এবং নিজে লেখালেখি করি, তো তিনি তখন একদিন আমাকে বলেছিলেন যে জানিস আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল যেটা কিনা আমি কখনো কাউকে বলিনি। আমার মানে ওনার খুব ক্লোজ যারা তারা তো অবশ্যই জানে, ওনার স্ত্রী বা ওনার বন্ধুবান্ধব ভাই বোন তো জানেই, কিন্তু এটা কখনো বাইরে আসেনি, কারণ আইন কখনো এই অলৌকিক ব্যাপারগুলোকে প্রশ্রয় দেয় না, আইন কখনো এই জিনিসগুলোকে মানে না। সে কারণে আমাদের অনেক এরকম কেস আছে যেগুলো আমাদের কিছুটা মিথ্যে দিয়েই ক্লোজ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, কারণ অবশ্যই আমাদের সংবিধান তো এই জিনিসগুলো মানে না, কোনো অলৌকিক জিনিস। তো কিছুটা মিথ্যে দিয়ে জিনিসটাকে একটা ক্লোজ করতে হয় কোনো কেস। তো সেটা থেকে তিনি আমাকে ঘটনাটা বলেছিলেন। তো আমার প্রথমেই খুব ইন্টারেস্টিং লেগেছিল, তো সেই থেকেই ঘটনাটা শুরু। তো প্রথমে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ওনার কথা থেকে, যে উনি যখন চাকরি পেয়েছিলেন তখন ওনার বয়স ছিল মোটামুটি 21 বছর। 21 বছর উনি চাকরি পেয়েছিলেন, এবং ওনার একটা ছিল যে উনি অমিতাভ বচ্চনের কোনো একটা সিনেমা দেখে ওনার মানে ড্রিম হয়েছিল আমিও পুলিশ অফিসার হব। আচ্ছা, তো পুলিশ অফিসার হওয়ার পর বলে রাখি উনি যার কথা আমি বলছি তিনি খুবই মজাদার একজন মানুষ, উনি কথা বলেন খুব সুন্দর করে। তো কিছু ক্ষেত্রে ওনার কথা কোট আমি করব, ঠিক আছে। যেরকম উনি বলেছিলেন, আমি যখন চাকরি পেয়েছিলাম জানিস তো আমি ভেবেছিলাম চাকরি পেয়ে আমি ক্যান্টার করে দেবো। কি করে দেবো? ক্যান্টার করে দেবো, আচ্ছা, মানে জান লড়িয়ে দেবো পুলিশ অফিসার হয়ে। তো কলকাতায় ওনার প্রথম পোস্টিং হয়েছিল, হওয়ার পর যেই বিশেষ এলাকায় ওনার পোস্টিং হয়েছিল সেখানে একজন এলাকার ডনের মানে বিরুদ্ধে উনি একটা ভালোর মতো কেস সাজিয়ে তাকে মানে জেলে ঢোকানোর একটা প্রয়াস করেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এই ধরনের যারা আর কি লোকাল ডন থাকে তাদের পলিটিক্যাল হাতও প্রচুর থাকে, তো তারও ছিল। সেই কারণে তার কি হলো, তিনি ক্যান্টার করার বদলে তার কি হয়ে গেলো, তার ডিমোশন হয়ে গেল, ব্যান্টার হয়ে গেল। তো তাকে কি করা হলো, তাকে ট্রান্সফার করে দেওয়া হলো এমন একটা জায়গায় যেই জায়গার নাম কেউ শোনেইনি, এমন একটা প্রত্যন্ত গ্রামের একটা থানায় তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। কোন ডিস্ট্রিক্ট? ওটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট। জায়গাটার নাম আমি তোমাকে অফ ক্যামেরা বলেছি, একটা ফানি একটা নাম, বাট আমি সেটা বলতে পারবো না বিভিন্ন কারণে। ওটা সব থেকে কাছাকাছি জায়গার নাম যেটা মোটামুটি বলা যেতে পারে সেটা হচ্ছে জটার দেউল। জটার দেউল বলে একটা জায়গা আছে, অনেকেই চেনে। তো ওর কাছাকাছি একটা গ্রাম, খুবই ছোট গ্রাম। আর শুধু এটুকু বলে রাখি, গ্রামের নামটা খুব ফানি, কেউ যদি বুঝতে পারে তো দর্শকদের মধ্যে অনেকেই হয়তো বুঝে যাবে কোন জায়গাটার নামের কথা আমি বলছি। তো সেখানে উনি যখন যান 1-1.5 মাসের মধ্যেই সেরকম কিছু হয়নি, 1-1.5 মাস পর উনি জায়গাটা মোটামুটি বুঝে নিয়ে ওনার ওয়াইফকে নিয়েও এখানে চলে আসেন। কারণ উনি আগে থেকেই ওয়াইফকে নিয়ে আসতে চাননি, কারণ যেহেতু উনি সারাদিনই প্রায় ডিউটিতে থাকেন, ওনার ওয়াইফকে একা থাকতে হবে। সে কারণে আগে উনি বুঝে নিলেন যে পরিবেশ কীরকম, ওয়াইফ এখানে একা থাকার মতন কি না, সেটা বুঝে নিয়ে তিনি তার ওয়াইফকে নিয়ে এখানে চলে এসেছিলেন। তো তিনি আর তার ওয়াইফই থাকতেন, আর একটা বাচ্চা ছেলে থাকতো, বাচ্চা ছেলে ঠিক বলবো না, তখন তার বয়স হতো 19 বছরের মতো, মানে ওনার সঙ্গে থাকতেন, কাজ টাজ করতেন।
কাকিমার সঙ্গে কাজ করে দিতেন। তো এই 3 জন ওনারা ছিলেন। তো এই যে ঘটনাটা যেটা থেকে শুরু সেটা হচ্ছে ওই গ্রাম যেটা, সেখানে একটা স্কুল বিল্ডিং ছিল। অ্যাকচুয়ালি 2টো স্কুল বিল্ডিং। সেটা কীরকম বলি, একটা ছোট স্কুল বিল্ডিং, তার ঠিক পাশে একটা রাস্তাটা পেরিয়ে গিয়েই আরেকটা স্কুল বিল্ডিং। আচ্ছা, 2টো বিল্ডিং কেন প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে এখানকার যে স্কুলের প্রতিষ্ঠাতা একজন যিনি আর কি প্রধান শিক্ষক যিনি ছিলেন, তিনি তার রিটায়ারমেন্টের পর এই স্কুলটা শুরু করেছিলেন খুবই ঘরোয়াভাবে। মানে যারা দুস্থ, যারা বাচ্চারা থাকে, যারা একদম দারিদ্র্যসীমার নিচে থাকে, পয়সা দিয়ে স্কুলে ভর্তি হতে পারবে না, তাদের জন্য তিনি নিজের পয়সা খরচ করে একটা বাড়ির মধ্যেই তিনি স্কুলটা শুরু করেন। তো আস্তে আস্তে ছাত্রছাত্রী বাড়তে থাকে, তারপরে সরকারি অনুদান কিছু পাওয়া যেতে থাকে। এবার যখন ছাত্র বাড়া শুরু করলো, তখন উনি মনে করলেন যে বাড়িটা স্কুলের পক্ষে একটু ছোট হয়ে যাচ্ছে, এবার আমি একটা বড় বিল্ডিং আমি চেষ্টা করি। তো ঠিক তার পাশেই, মানে রাস্তার ঠিক পরের পারেই একটা 3তলা বাড়ি একটা নতুন উনি করলেন। সরকারি অনুদানও এসেছিলো এবং কিছু অনেক ডোনেশনও তিনি পেয়েছিলেন। সেইগুলো একত্রিত করে ওই একটা ভালো স্কুল উনি করার চেষ্টা করলেন। এই পুরনো বিল্ডিংটা যেটা রইল সেটা উনি রেখে দিলেন। ওনার প্ল্যান ছিল যে ভবিষ্যতে যদি স্কুলের দরকারি কখনো প্রয়োজন হয়, তখন এই জমিটা এবং বাড়িটা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে স্কুলের কাজে লাগিয়ে দেওয়া হবে। কিন্তু ওই যে বিল্ডিংটা তখন ওটা পরিত্যক্ত হিসাবেই পড়ে রইল, বাট ওটা একটা সেভিংস টাইপের উনি লিখে দিলেন যে যদি প্রয়োজন হয় তখন আমি বেচে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো এই বিল্ডিংটা নিয়েই কারবার। তো অনেক দিন ধরে এই স্কুলটা চলছে। চলার পর কখনো হয়তো প্রয়োজন হয়নি, তাই ওই বিল্ডিংটাও বিক্রি হয়নি, জমিটাও যেরকম ছিল সেরকম পড়ে রয়েছে, আর স্কুলটা যেরকম চলছে। এবার এখন মানে যখনকার কথা আমি বলছি, আজ থেকে প্রায় 45 বছর বা 40 থেকে 45 বছর আগেকার ঘটনা। তখন কি হয়েছিল, তখন সরকারি স্কুলগুলো মোটামুটি ভালো চলতো। এবার এটা হচ্ছে সরকারি অনুদানে চলতো, পুরোপুরি সরকারি স্কুল না, সরকারি অনুদানে স্পন্সার্ড বলা যায়, গভর্নমেন্ট স্পন্সার্ড একটা স্কুল। তিনি এই যে প্রধান শিক্ষক, তিনি অনেকটাই তখন বৃদ্ধ হয়ে গেছেন। তার পরবর্তী যিনি ছিলেন তিনি তখন প্রধান শিক্ষক, মানে যিনি প্রতিষ্ঠাতা স্কুলটির, তিনি এখন প্রায় রিটায়ার্ড। মাঝে মাঝে তিনি আসেন, খোঁজ খবর নেন এবং তাকে সবাই খুব মান্যগণ্য করে। তো তিনি নিয়মিত স্কুলে আসেন না, মাঝে মাঝে আসেন এবং নিজের বাড়িতে থাকেন, বৃদ্ধ মানুষ। তো এই সময়ের মধ্যে যেই জায়গাটার কথা বলছি, সেই থানা এবং আশেপাশে অনেকগুলো থানাতে খবর গেল যে একজন বিশেষ দুষ্কৃতী বেশ কিছু খারাপ কাজ করে, ক্রাইম করে এই আশেপাশে লুকিয়ে থাকার একটা সম্ভাবনা আছে। খবর আসে তো থানায়। তো সব থানারই যারা আর কি ইনচার্জ থাকে, তারা টহল দেয় এলাকাগুলোতে যে কোথায় সম্ভাবনা আছে যে এই মানুষটা লুকিয়ে থাকতে পারে, ওই ক্রিমিনালটি। তো তারাও দেখছিল, ওই যে বিশেষ থানার কথা আমি বলছি, তারাও দেখছিলেন তাদের অন্যান্য পুলিশ অফিসার, হাওলদার যারা রয়েছেন, তাদের নিয়ে অনেক জায়গাতেই খোঁজ খবর করছিলেন। তো তারা খোঁজ পাননি কোথাও। মোটামুটি সম্ভাব্য যেসব জায়গা ওনারা খুঁজেছেন, অনেক লোকজনকে জিজ্ঞাসাবাদও করেছেন, কিন্তু তারা খুব একটা খোঁজ পাননি। এবার রাত্রিবেলা, বেশ রাত যখন হয়ে গেছে, তখন যখন ওই যার কথা আমি বলছি তিনি যখন ফিরছেন অফিসার, ফেরার সময় তার মনে হলো ওই যে পুরনো স্কুল বিল্ডিংটা যেটা রয়েছে, পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে, ওইখানে একবার আমি গিয়ে দেখি তো। কারণ ওইখানে কেউ যদি লুকিয়ে থাকতে চায়, খুব দারুণ জায়গা লুকিয়ে থাকার জন্য, কারণ ওখানে কেউ যায় না। স্কুল বিল্ডিং এমনিতেই রাতের বেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই, রাত্রিবেলাটা পুরোটা পাচ্ছে। আর দিনের বেলাতেও যেহেতু ওই জায়গাটার কোনো ইউজ নেই, সে কারণে দিনের বেলাতেও লুকিয়ে থাকার জন্য খুব আদর্শ জায়গা। হ্যাঁ, কেউ থাকলেও কেউ বুঝতে পারবে না। একটা মানুষ যদি ঘাপটি মেরে থাকে, কারোর বোঝার কোনো উপায় নেই। আর গ্রামের এলাকা, যেহেতু গ্রাম একেবারেই প্রত্যন্ত গ্রাম, সেখানে আলো টালোর ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রে বোঝা যাওয়ার কোনো স্কোপই নেই। তো ওনার একটা সন্দেহ হলো। উনি ভাবলেন যে আমি একা রয়েছি, অসুবিধা নেই, আমি গিয়ে একবার ঢু মেরে দেখে আসি তো কেউ আছে কি না। উনি গেলেন, মানে চুপি উনি ঢুকছেন, ঠিক আছে, বাই চান্স যদি কেউ থাকে, ওনার উপস্থিতি যাতে টের না পায়, তিনি ঢুকে উনি যে ওনার টর্চ যে ছিল সেটা জ্বালিয়ে উনি দেখতে পাচ্ছেন একটা বেশ ভেতর দিকের ঘরে কিছু জিনিস রাখা আছে, যে জিনিসটা ওখানে থাকার কথা নয়। যেমন একটা দড়ি টানানো, দড়ির মধ্যে গামছা রয়েছে, তার ঠিক নিচে তোষক
যেটা আর কি এই তোষক বলছি, শতরঞ্জি যে জিনিসটাকে বলে ওই জিনিসটা, এবং সেটাকে না গোটানো রয়েছে, মানে কেউ ভাঁজ করে রেখেছে, এলোমেলোভাবে ভাঁজ করেছে, খুব পরিপাটিভাবে ভাঁজ করেনি, এলোমেলো করে গুছিয়ে রেখেছে। আর একটা চটি রয়েছে, হাওয়াই চটি, মানে মানে খুবই পুরনো হয়ে গিয়েছে ইউজ করতে করতে, ও একটা চটি রয়েছে। আর একটা আরও কিছু জিনিস হয়তো পেয়েছিলেন, আমার এখনও মন পড়ছে না। সেই জিনিসটা যখন উনি দেখলেন, কিন্তু কোনো মানুষকে কিন্তু উনি দেখতে পাননি। এই জিনিসটা দেখার পর ওনার মনে হলো এখানে শিওর শট কেউ থাকেই, কারণ পুরনো স্কুলে গামছাকে রাখবে, টেবিল চেয়ার ভাঙা টাঙা থাকতে পারে, ব্ল্যাকবোর্ড ভাঙা থাকতে পারে, কিন্তু গামছা, শতরঞ্জি এসব তো থাকার কথা নয়। তখন ওনার যখন সন্দেহ হলো, উনি বাড়িতে তখন সেদিনকার মতো চলে এলেন, কিন্তু পরের দিন থানায় এসে মানে এটা বলে দিলেন যে এখানে খুব সম্ভাবনা আছে কেউ না কেউ ওখানে লুকিয়ে আছে, আমাদের নজর রাখতে হবে। এবার 2 দিন মতো নজর রেখেছিল, যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল তারা নজর রেখেছিলেন, তারা না কাউকে দেখতে পায়নি। ওনারা এসে রিপোর্ট করেছে ওনার কাছে যে আমরা কিছু দেখতে পাইনি দারোগাবাবু, কাউকে আমি বুঝতে পারছি না, মনে হয় কেউ থাকলেও থাকতে পারে, বাট আমরা দেখতে পাইনি। তখন ওনার একদিন মনে হলো যে আমি আরেকবার গিয়ে একদিন দেখি। সেদিন যেদিনকে উনি ঠিক করেছিলেন আমি যাব, সেদিন ওনার থানা থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। আচ্ছা। এমনিতে গ্রামে আর কি সন্ধ্যের পর একদম প্রায় শুনশান হয়ে যায়, কারণ ওখানে তো লাইটের ব্যবস্থা সেরকম কিছু নেই। হ্যাঁ, ওখানে মানে বিদ্যুৎ ব্যবস্থা সব ঘরে থাকে না, এরকম কিছু ব্যাপার আছে। আর ওনার ফিরতে ফিরতে হয়ে গেছিলো মোটামুটি 12টার পর, 12:30 1টা বেজে গেছে। তার মানে গ্রামের ওখানে ভালোই রাত, মানে মাঝরাতেরও বেশি বলতে গেলে, একদম মধ্যরাত্রি। তো উনি ভাবলেন কি আমি আরেকবার একটু ঢুকে দেখি। এবার ওনার মানে কথা অনুযায়ী আমার তখন বুকে বাঘের সাহস, মানে আমি কিছু একটা করে দেবো এরকম একটা ব্যাপার। এবার উনি ঢুকেছেন, উনি বলছেন যে ওই যে ঢুকলাম ওটা আমার জীবনের একটা বিশাল বড় ভুল। আচ্ছা। ওনার কথা অনুযায়ী। তো আমিও জিজ্ঞেস করছিলাম কেন, কি দেখেছিলে তুমি? উনি নাকি ঢুকে দেখছেন একটা লোক উপুড় হয়ে পড়ে রয়েছে। এবার হতে পারে, এবার যেহেতু জায়গাটার মধ্যে বেশ কিছু ক্রাইম হয় আর কি, তো হতে পারে কেউ কাউকে হত্যা করেছে, কিন্তু একটা ডেড বডি যদি পড়ে থাকে, উনি তো যেই প্রফেশনের সাথে উনি জড়িত, উনি ডেড বডি প্রচুর দেখেছেন লাইফে। এবার ডেড বডি কিভাবে পড়ে থাকতে পারে ওনার যথেষ্ট ধারণা আছে। যে কোনো মৃত মানুষ যদি পড়ে থাকে, সে ম্যাক্সিমাম দেখবে খুব আলুথালুভাবে পড়ে থাকে, এলোমেলোভাবে তার হাত পা থাকে, মাথা ঘাড় এলিয়ে থাকে, স্বাভাবিক মৃতদেহ যেরকম থাকে। কিন্তু ওই মৃতদেহটি যদিও ওটাকে উপুড় করে শোয়ানো, সেটাকে দেখে মনে হচ্ছে কেউ সেটাকে না খুব কি বলবো, কোনো বিশেষ ভঙ্গিতে রেখেছে আর কি, কিছুটা স্টারফিশের মতো হাত পা ছড়ানো ওরকমভাবে পড়ে রয়েছে, মানে চারদিকে হাত পা ছড়িয়ে। হ্যাঁ, একদম মনে হচ্ছে যেন কেউ স্কেল দিয়ে মেপে জিনিসটাকে করেছে। ওরকমভাবে কোনো মানুষ শোয়েও না, ঘুমায়ও না, বা কেউ যদি মারাও গিয়ে থাকে ওভাবে কেউ পড়ে থাকে না। ওনার প্রথমে সন্দেহ হলো যে এরকম কি কেস, লোকটা কি মাতাল না সত্যি সত্যি মরে গেছে। উনি যখন এগোতে যাচ্ছেন তখন মনে হলো কেউ একটা মানে বাইরের ঘর দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। এবার ওনার ফার্স্টে সন্দেহ থাকবে কি, যে মার্ডার করেছে, যে আর কি ক্রিমিনাল, সেই নিশ্চয়ই থাকবে। এবার উনি কী করলেন, তার পিছন ধাওয়া করলেন, কিন্তু পিছন ধাওয়া করলে অনেকটা তিনি গেলেন, আশেপাশটা দেখলেন, কাউকে কিন্তু দেখতে পেলেন না। কারণ ওইটুকু টাইমের মধ্যে উনি বলছেন যে ওইটুকু টাইমের মধ্যে একদম সীমানা মানে ঘর মানে বিল্ডিংটার সীমানা পার করে বেরিয়ে যাওয়াটা পসিবল নয়। আমার হাতে টর্চ রয়েছে, আমার হাতে বন্দুকও রয়েছে। বন্দুকটা তো যাই হোক, টর্চ মানে আমার আগে তো আলোটা যাবে, আলোটা মেরে আমি যখন দেখছি কাউকে না কাউকে আমি ছুটে পালাতে দেখার কথা। উনি কাউকে দেখতে পেলেন না। যাই হোক, তিনি যখন আবার চলে আসছেন, তার মৃতদেহটাকে আবার ফিরে এসে দেখা উচিত, কিন্তু তিনি ওই ঘরে ফিরে এসে আর মৃতদেহটাকে দেখতে পাচ্ছেন না। মানে যেই মানুষটা শুয়েছিল, হ্যাঁ, তাকে আর দেখতে পাচ্ছেন না। ওকে। এবার ওনার মনে সন্দেহ হলো, আমি যাকে মৃতদেহ বলে মনে করেছি সেই লোকটা নিশ্চয়ই মৃত নয়, ও নাটক করে পড়েছিল, অন্য আরেকজনকে ধাওয়া করতে গিয়ে একেও আমি হারালাম, কিছু একটা কেস এখানে গড়বড় আছে, আমার ভুলের জন্যই কাউকেই আমি ধরতে পারলাম না। তো উনি নিজেকেই আর কি গজগজ করতে করতে আবার ফিরেছেন। ফিরে পরের দিন আবার ওখানে গেছেন, ওই বিল্ডিংটায় আরও 2জন লোকজন নিয়ে গেছেন। এবার গিয়ে উনি দেখতে পাচ্ছেন আগে যে জিনিসগুলো উনি দেখেছিলেন, ওই চটি, গামছা, শতরঞ্জি, ওগুলো কিছু নেই,
কিন্তু তার বদলে অন্যান্য কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো কিনা আরও বেশি অস্বাভাবিক। যেমন যেরকম ছোট একটা উনি ঘট দেখতে পেয়েছে, ওই ঘটি টাইপের যেগুলো আমরা পুজোর সময় ইউজ করি, ওরকম ঘটি। মালসা বলে একটা জিনিস হয় এরকম সরা টাইপের মালসা, মাটির মালসা, সেটা হচ্ছে পোড়া, মানে ওটাতে কিছু রান্না করা হয়েছে। আচ্ছা, পোড়া পাটকাঠি, চাল কিছু, কর্পূরের গুঁড়ো কিছু, আরও অনেক কিছু জিনিসপত্র ছোট ছোট এরকম দেখতে পেয়েছেন। উনি ভাবছেন যে এইখানে এইসব কি করা হয়েছে। উনি প্রথম ভেবেছিলেন যে মানে অনেকে না চোরা হাড়িয়া ব্যবসা করে, ঠিক আছে, হাড়িয়া বানায় বা দেশি মদ তৈরি করে। এবার দেশি মদ তৈরি করতে ওই জিনিসগুলো লাগে না, হয়তো মালসায় বানায় বাট খুব অল্প পরিমাণে সেটা তৈরি হবে। এবার কেউ যদি ব্যবসা করার জন্য, চোরাই ব্যবসা করার জন্য হাড়িয়া বা দেশি মদ তৈরি করে, সে বড় হাড়ি বা বড় কিছু পাত্র ব্যবহার করবে, ওইটুকু মালসায় কেউ বানাবে না। তো ওনার সন্দেহ হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারছেন না, কোনো কিছুর থেকে কোনো কিছু কানেক্ট উনি করতে পারছেন না। যাই হোক, ওখানে উনি পাহারা লাগিয়ে দিলেন। এবার যেই লোকগুলো ওখানে অ্যাপয়েন্ট করেছিলেন, 4 জন লোককে উনি অ্যাপয়েন্ট করেছিলেন। ওখানে না লোক বলো কম, মানে পুলিশ ফোর্স ওখানে কম, অত বেশি কলকাতা শহরের মতো অত বেশি ফোর্স ওখানে লাগানো যায় না। 4 জন ওখানে রয়েছে। এবার ওনার সন্দেহ হচ্ছে 4 জন যারা রয়েছে তারা না কাজে ফাঁকি দিচ্ছে। ওনার সন্দেহ হচ্ছে যে উনি যখন রিপোর্টটা নিচ্ছেন ওরা একটু তোতলাচ্ছে, হ্যাঁ, মানে ঠিকঠাক কিছু বলতে পারছে না, মানে কনফার্মড কিছু বলতে পারছে না, হ্যাঁ বোধহয় দেখেছি, বোধহয় দেখিনি, এরম করে আমতা আমতা করছে। তো ওনার রাগ হয়ে গেছে, উনি ভেবেছেন আজকে আমিই যাব, আরেকবার তোদের কাউকে যেতে হবে না, আমিই যাব। তো উনি না ইয়াং বয়সে রক্ত গরম ছিল, বলছে আমি না খুব গালাগাল দিতাম, কোথায় কোথায় গালাগাল দিতাম। তো উনি ওরকম 4 অক্ষর 3 অক্ষর বলে বলছে আমিই যাব শালা, তোদের যেতে হবে না। তো উনি আবার গেছেন। পুলিশ তো এমনি খিস্তি দেয়, ও বাবা সাংঘাতিক। তো উনি গেছেন, গিয়ে এবার প্রথমেই উনি যখন ঢুকতে যাবেন তখনই ওনার মনে হচ্ছে কিছু একটা আছে, কিছু একটা নড়াচড়া করছে বা হাঁটাচলা করছে। এবার বলছে আজকে পেয়েছি, মানে ওনার কথা অনুযায়ী বলছে আজ রে পাইছি, আজ যেটা ধরুম উনি বলেছিলেন। তো যাই হোক, তো বলছে ব্যাস আমি একদম কোমর বেঁধে রেডি, কোমর থেকে আমি আমার পিস্তলটা বার করেছি, একদম পুরো সিনেমায় যেরকম গোয়েন্দাদের বা পুলিশদের দেখায় ঠিক ওইভাবে গেছি আমি, অমিতাভ বচ্চনের মতো, যে আজকে আমি কাউকে ছাড়বো না, এরকম একটা ব্যাপার করে। এবার উনি যখন আলোটা মেরে উনি ঢুকছেন, এবার পুলিশরা দেখবে কিভাবে করে, যে হাতে বন্দুকটা থাকে আর উনি ওনাদের টর্চটা হাতে ঠিক এইভাবে, কারণ যাতে হাতের ব্যালেন্সটা এদিক ওদিক না হয়ে যায়। তো উনি ওরকমভাবেই ঢুকছেন। যেই আলোটা পড়েছে, টর্চের আলোটা গোল মতো হয় তো, গোল করে পড়ে, যেই পড়েছে একটা লোককে উনি দেখতে পেয়েছেন। আচ্ছা, একটা লোককে উনি দেখতে পেয়েছে। এবার একটা অদ্ভুত বিষয়, সেই যে প্রথম দিন তার ঠিক আগের দিন যেই মৃতদেহটাকে উনি দেখছেন, সেই মৃতদেহটা আজও ঠিক ওইভাবে পড়ে রয়েছে। আচ্ছা, ঠিক সেমভাবে পড়ে রয়েছে। কিন্তু তার ঠিক পাশে আরেকটা লোককে উনি দেখতে পাচ্ছেন, যেই লোকটার গায়ে কোনো জামা কাপড় নেই, পেছন থেকে দেখছেন, ঠিক আছে, লোকটার গায়ে কোনো জামা কাপড় নেই, লোক বলবো না মানুষ বলবো, কেন সেটা পরে বলছি। মানুষটার গায়ে কোনো জামা কাপড় নেই, প্রচণ্ড রোগা, আর ওনার দেহভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি স্পেশালি এবল্ড, মানে প্রতিবন্ধী বলা যায়, একটু বাঁকা চোরা টাইপের ওরকম, আর লম্বা লম্বা চুল আছে, জটা পড়া মতো একটা চুল রয়েছে। উনি কিছু একটা বলেছেন, হল্ট বা নড়বি না এরকম টাইপের কিছু একটা বলেছেন, হয়তো যেরকম পুলিশি ভাষায় বলে, এক্স্যাক্টলি কী বলে তো আমার জানা নেই। তো ওরকম কিছু একটা উনি শাসিয়েছেন বা বলেছেন। সেই লোকটা বা সেই মানুষটা ঘাটটা ঘুরিয়ে ওনার দিকে তাকিয়েছে, বলছে ওই যে ফেসটা আমি দেখেছিলাম না, আমি জীবনে ভুলবো না এই ফেস। কেন? খুব প্রচণ্ড রোগা হলে সে গাল তুবড়ে যায়, দেখবে অনেকে প্রচণ্ড সেই চোয়াল বেরিয়ে যায়, খুব অত্যন্ত রোগা, ওরকম একজন মানুষ, চোখের কোটরে চোখ ঢুকে গেছে, এবার যেই চোখটা কোটরের ভেতর থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন জল জল করে জ্বলছে আমার টর্চের আলোতে। মানুষের চোখ ওভাবে জ্বলে না কখনো। উজ্জ্বল চোখ অনেকের থাকে, যারা খুব বুদ্ধিদীপ্ত হয় বা এরকম, তাদের উজ্জ্বল চোখ থাকে, বাট ওরকম জ্বলে না কারোর চোখ। আর ওনার দাঁতগুলো ছিল, যেই মানুষটাকে উনি দেখছেন, দাঁতগুলো ফাঁকা ফাঁকা টাইপের, লম্বা লম্বা দাঁত, আর মানে প্রত্যেকটা দাঁতের মধ্যে অনেকটা করে ফাঁক, ঠিক আছে, আর মুখের ভেতরটা পুরো টকটকে লাল। আমাদের মুখের ভেতরটা লালচে হয়, গোলাপি টাইপের হয়, বাট ওরকম টকটকে লাল হয় না আমাদের মুখের ভিতর। তার মানে যাকে দেখেছিল তার মুখটাও অস্বাভাবিক রকমের হাঁ করেছিল। হ্যাঁ, হাঁ করে ওনার দিকে তাকে হাসছে, ওই হাসিটার কথাই উনি বলছে যে ওই হাসিটা আমি জীবনে ভুলতে পারবো না।
এবার কোনো ক্রিমিনাল যদি ওখানে থাকে, তাকে যদি পুলিশ ধরতে আসে, তার প্রথমেই হবে বাপরে মারে করে সে পালাবে। তার হয় অনেকে আছে প্রচণ্ড রাগী হয়, অ্যাগ্রেসিভ হয়, তাদের মুখে হয় এক্সপ্রেশন থাকবে রাগের, নাহলে সে পালাই করবে, ভয় পাবে, এরকম টাইপের এক্সপ্রেশন উনি আশা করেছিলেন যে কোনো ক্রিমিনালের পক্ষে। বাট ওরকম মানে ক্রিপিভাবে যে কেউ হাসতে পারে ওনার দিকে তাকিয়ে ওরকম একটা জায়গায়, কারণ উনি তো হঠাৎ করে এসে উপস্থিত হয়েছে, কেউ যদি ওখানে থাকে তার তো চমকে যাওয়া উচিত, কিন্তু সে তো চমকাচ্ছেই না, বরং সে যেন খুব উপভোগ করছে এই ব্যাপারটাকে, যে ও এসছে, উনি দেখছেন ওনাকে, মানে উনি মানে সেই যে মানুষটা ঘাড় ফিরে ওনার দিকে সেই কীরকমভাবে নাকি তাকিয়ে রয়েছে, বলছে ঘাড়টাকে কাত করে এরকমভাবে একবার দেখছে, এরকমভাবে একবার দেখছে আমাকে, মানে হাসছে আর কি ওনার দিকে তাকিয়ে। এবার আমি যে একটা, উনি খুব ডাকাবুকো টাইপের একটা লোক, হ্যাঁ, মানে খুব অত্যন্ত সাহসী আর খুব রকচটা টাইপের ছিলেন। আমার মনে হচ্ছিল ওখানে আমার কিছু একটা হয়ে যাবে, মানে প্যান্ট ভিজে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বলে আমার এমন ভয় আমার জীবনে লাগেনি রে মা। ও আমাকে বলছে যে আমি এরকম ডাকাবুকো একটা লোক, মানে যাকে তাকে দাবড়ানি দিয়ে দিই, নেতা মন্ত্রী মানি না, তার ওরকম ভয় লাগছে। এবার আমার মনে হচ্ছে যে আমি কেন ব্যাকআপ নিয়ে এলাম না, আমি কেন একা ঢুকলাম। ওটা উনি দেখলেন, ওই যে জিনিসটা হয়েছে যে ওটা জাস্ট কয়েক সেকেন্ড হয়েছে। এবার উনি বলছেন যে আমার মনে হচ্ছে যেন কতক্ষণ ধরে লোকটা আমার দিকে তাকিয়ে রয়েছে। এবার দেহভঙ্গিটা এটা একটু মনে রাখতে হবে, আমি তোমার দর্শকদেরও বলবো যে আমি যেই জিনিসগুলো বলবো একটু নোটিস করবে, কারণ পরের দিকে না প্রচুর টুইস্ট রয়েছে, ঠিক আছে, মেলাতে সুবিধা হবে। ওই লোক মানে যে মানুষটা দাঁড়িয়েছিল তার পশ্চারটা আমি বললাম, সে পেছন ঘুরে দাঁড়িয়েছিল এবং ঘাড় ঘুরিয়ে অফিসারের দিকে তাকিয়েছে, কিন্তু এটা কিন্তু নোটিস করবে, কেন এটা পরে বলবো। এই জিনিসটা উনি খানিকক্ষণ ধরে দেখলেন যে ওনার দিকে তাকিয়ে এরকম ঘাড়টা ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে হাসছে, ওরকম বিভৎস মুখ দেখে ওনার মনে হলো ও যদি পালিয়ে যায়, দৌড়ে পালিয়ে যাবে, দৌড়ানোর আওয়াজ পাবে, দৌড়ানোর একটা মিনিমাম সময় থাকবে, আর দৌড়ের পর মানে ওনাকে ধাওয়া করবে এরকম একটা টেন্ডেন্সি থাকবে। আর দৌড়ে কোথা দিয়ে বেরোচ্ছে সেটাও দেখা উচিত, কারণ ওনার হাতে আলো রয়েছে। ওনার নাকি মনে হলো সেই লোকটা অন্ধকারের মধ্যে ঢুকে গেল। অন্ধকারের মধ্যে ঢুকে গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি সেটা কীরকম ব্যাপার, অন্ধকারে ঢুকে যায় কি করে? বলছে আমি যে তোকে কিভাবে ব্যাখ্যা করব আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। বলে উনি অনেকক্ষণ ভেবে তারপর আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে আমার হাতে আলো আছে, আমার আলোটা ওই লোকটার গায়ে পড়েছে, লোকটার পেছনে অন্ধকার। আমার মনে হলো অন্ধকারটা যেন বেড়ে গিয়ে লোকটাকে গ্রাস করে নিজের দিকে টেনে নিল। আলোতে আর ধরা পড়ছে না, মানে লোকটা কিন্তু নড়লো না, অন্ধকারটা নড়ে এসে ওকে টেনে নিল নিজের মধ্যে। বলছে এই রকম দৃশ্য কল্পনাও করা যায় না, এরকম যে হতে পারে। তো উনি না খুব ভ্যাবাচাকা খেয়ে গেছেন, ভয় তো উনি পেয়েইছেন, উনি স্বীকারই করছেন যে উনি সাহসী হলেও ভয় পেয়েছেন, উনি চমকে গেছে, মানে হচ্ছেটা কি ব্যাপারটা, এটা তো অদ্ভুত ব্যাপার। কেউ পালিয়ে গেল সেটা তো স্বাভাবিক, পালিয়ে যাবে, উনি তো অ্যাটেম্পটই নিয়ে যান, পালালে আমি ধরবো তাকে, মানে পেছনে আমি ধাওয়া করবো। বাট এই জিনিসটা করলে উনি কাউকে তো দেখতেই পাচ্ছেন, উনি আলো ফেলেও কাউকে আর দেখতে পাচ্ছেন না। এবার ডেড বডিটা রয়েছে, ডেড বডিটা দেখে উনি নিজেই অনেক আবার সাহস গ্যাদার করে উনি গেছেন সামনে, দেখে বুঝতে পারছেন যে না, ডেড বডিটা সত্যিই ডেড বডি। আগের দিনে উনি যেটা সন্দেহ করেছিলেন যে কেউ একটা বদলোক শুয়েছিল, আমি মানে অন্য একজনকে ধাওয়া করতে গিয়ে এটা পালিয়ে গেছে, সেটা নয়। আর ওই ডেড বডিটা এমন নয় যে কালকে বেঁচে ছিল আজকে মারা গেছে, সেরকম নয়, ডেড বডিটা বাসি ডেড বডি। আচ্ছা, ঠিক আছে, একজন পুলিশ অফিসার তো ডেড বডি দেখে ভালো মতোই বুঝতে পারে যে কতদিন আগে মৃত্যু হয়েছে না হয়েছে, ভালো মতোই আন্দাজ করতে পারে। ডাক্তারদের মতো একদম পারফেক্ট প্রিসাইসলি না বলতে পারলেও একটা আন্দাজ থাকেই যে এটা রিসেন্টলি কেউ মারা গেছে না বেশ কিছুদিন আগে মারা গেছে। তো উনি বলছেন যেই ডেড বডিটা শুয়ে রয়েছে সেটা হচ্ছে অনেক দিন আগেকার, পচন তো ধরেইছে, মানে শুকিয়ে গেছে। মানে কেমন হয়, মানে ডেড বডি প্রথমে হচ্ছে ফুলে ওঠে, তারপরে আস্তে আস্তে সেটা চেপে যেতে থাকে, সেটা অনেক দিন পর হয়। ওই জিনিসটা সেটা ধরে গেছে, মানে ফোলা ব্যাপারটা কমে গেছে, এবার আস্তে আস্তে জিনিসটা শুকোতে শুরু করছে। এবার উনি যখন
মানে ডেড বডিটার মুখটা এরকম করে ঘোরাতে গেছেন। প্রথমে তো বডিটা দেখে উনি বুঝতে পেরেছেন কীরকম কন্ডিশন রয়েছে, মুখটা উনি ঘোরাতে গেছেন যে ওনার সন্দেহ কী হয়েছিল, যেই ক্রিমিনালটার পেছনে ওনারা সব ঘুরছিল, যে আশেপাশে থানার যে খবর আছে যে এখানে লুকিয়ে থাকতে পারে, ওনার ধারণা হয়েছিল সেই নয় তো, হতে পারে যে দলের লোক অনেক সময় মেরে ফেলে, কেউ যদি ওয়ান্টেড হয়ে যায় তাকে দলের লোক মেরে ফেলে। তো ওনার সেটাই সন্দেহ হয়েছিল, বলে ওই লোকটার নাম কালিয়া না এরকম কিছু একটা ছিল, ঠিক আছে আমার মনে নেই, যাই হোক, তো লোকাল গুন্ডা আর কি। তো উনি ওর মুখটা দেখার জন্য মুখটা এরকমভাবে ঘুরিয়েছে, বলছে আরেকটা শখ আমি খেলাম, কিন্তু যদিও আমি এটা দেখে অভ্যস্ত বা এরকম হতে পারে বলে আমাদের পুলিশ ট্রেনিংয়ে দেওয়া হয়, তাই অতটা আমি চমকাইনি। উনি যখন জিনিসটাকে মানে মুখটাকে ঘোরালেন, চোখের মধ্যেটা আর কিছু নেই, যেহেতু অনেক দিন পুরনো বাসি মরা, চোখের মধ্যেটা কিছু নেই, কিন্তু চোখের মধ্যে পোকা রয়ে গেছে, ম্যাগটস হয়ে গেছে, ওই সাদা সাদা যে পোকাগুলো হয়, কিছুটা তোমার শুয়োপোকার মতো দেখতে হয়, কেঁচো টাইপের, ওইগুলো কিলবিল করছে ওই চোখের গহ্বরের মধ্যে, আর মুখের পাশ দিয়েও অল্প অল্প ম্যাগটসগুলো লেগে রয়েছে। উনি ঘেন্নায় চলে এসছেন। ওখান থেকেই উনি নিজের বাড়িতে না গিয়ে আবার থানায় ব্যাক করেছেন, ব্যাক করে বলছেন যে এখানে একটা বডি পাওয়া গেছে, এটাকে তুলতে হবে। ঠিক আছে, ওখান থেকে তোলা হলো, মানে আবার যখন ওনারা ফেরত গেছেন বডিটা ওখানেই ছিল, ওখান থেকে মানে তুলে নিয়ে আসতে পেরেছেন। তো এই জিনিসটা হলো, ওটা একটা ক্রাইম সিন হয়ে রইল ওই স্কুল এরিয়াটাতে। ওখানে আবার একদম কড়া পাহারা বসানো হলো, কারণ ওনার ধারণা ছিল, বা ওনার ধারণা শুধু না, এটা নাকি ক্রিমিনাল সাইকোলজিতেই শেখানো হয়, ক্রিমিনোলজিতেই শেখানো হয়, যে কোনো হত্যাকারী যেখানে হত্যা করেছে সে ক্রাইম সিনে কখনো না কখনো আবার ফেরত আসবেই। আচ্ছা, এটা ওদের শেখানো হয়, এটা আমিও পড়েছি অনেক জায়গাতে, যেটা খুব বেশি সম্ভাবনা থাকে যে কোনো ক্রিমিনাল ক্রাইম করার পর ক্রাইম সিনে আবার একদিন না একদিন বা একবার না একবার ফেরত যাবেই, এটা বলা হয়। তো ওনার ধারণা ছিল সেই যে লোকটাকে উনি দেখেছিলেন অদ্ভুত টাইপের দেখতে, সে নিশ্চয়ই আবার আসবে, সে কারণে উনি পাহারা বসিয়েছিলেন। উনি প্রত্যেক দিনই প্রায় একবার বা দুবার টহল দিতেন, নিজে এসেও দেখতেন, কিন্তু মানে উনি বুঝতে পারতেন না, মানে কেউ আসতো না ওখানে, কিছু হতো না। ইতিমধ্যে ওনার সঙ্গে ওনার বাড়িতে, মানে উনি কোয়ার্টারে থাকতেন, একটা কোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরেই ওনাকে ঘর দেওয়া হয়েছিল। কোয়ার্টারটা বেশি বড় নয়, 2 তলা না 3 তলা কোয়ার্টার ছিল। গ্রাউন্ড ফ্লোরে উনি থাকতেন ওনার স্ত্রী আর ওই ছেলেটির সঙ্গে। তো ওনার বাড়িতে অদ্ভুত টাইপের কিছু জিনিস শুরু হলো। এবার ওটা কোয়ার্টার হলেও মানে ওনার ওই কোয়ার্টারের ধরনটা না কিছুটা পুরনো দিনের বাড়ির মতনই, যেরকম ওনাদের গেটের বাইরে একটা রোয়াক ছিল দুটো, সেই আগেকার দিনে হতো না লাল সিমেন্টের রোয়াক টাইপের, ওই গেটের বাইরেও নাকি ওরকম রোয়াক ছিল। তো উনি একদিন বলছেন, তো সেবারে তোর আন্টি আর কি, ওনার স্ত্রীর কথা বলছে, তোর আন্টি বাড়ি ছিল না, সে গেছিলো তার বোনের বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে, এবং ওই যে ছেলেটি ওই বাড়িতে থাকতো ওনাদের সাথে, ওই 19-20 বছরের ছেলেটা, তিনিও ওনার ওয়াইফের সঙ্গে ওর ওয়াইফের যে দিদির বাড়ি সেখানে গেছিলেন। এবার অফিসার ওখানে একা, নিজের বাড়িতে একা, উনি বলছিলেন যে উনি বসে আমারই একটা কেস ফাইল আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম থানা থেকে, সেইটা দেখছি আর বসে বসে চা খাচ্ছি। এবার ওনাদের বাড়িতে একটা বিড়াল প্রায় আসতো, ওই বিড়ালটা ওনার ঘরেই ছিল, টুকটুক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো, আর উনি ওনার মতন বসে ফাইল দেখছে আর নিজে নোটফোট কিছু করছে আর চা খাচ্ছে। তো সেই সময় উনি চায়ের কাপটা মানে চা খাওয়া শেষ হয়ে গেছে, চায়ের কাপটা রাখতে উনি উঠেছেন। ওনাদের মানে কোয়ার্টারের সিস্টেমটা কীরকম ছিল, ঘর থেকে রান্নাঘরে যেতে হলে বারান্দার ভেতর দিয়ে যেতে হতো, বারান্দার উপর দিয়ে যেতে হতো। আচ্ছা, ঠিক আছে, ভেতর দিয়েও যাওয়া যেত, সেখানে আর কি অনেকটা ঘুরতে হতো। বারান্দা দিয়ে গেলে জাস্ট একটুখানি গেলেই রান্নাঘরের উপর রান্নাঘরে ডাইরেক্ট চলে যাওয়া যেত। তো উনি বারান্দা দিয়ে যখন যেতে গেছেন তখন দেখতে পাচ্ছেন ওই যে বাইরে একটা লাল রঙের রোয়াক যে ছিল, সেরকম সিমেন্টের রোয়াক, লাল রঙের ছিল যাই না, সিমেন্টের রোয়াক আর কি, সেখানে আর কি একটা খুব বৃদ্ধ মানুষ বসে রয়েছে, একদম কুঁজো হয়ে গেছে প্রায়, এরকমভাবে বসে রয়েছে। তো ওনার মনে হয়েছে কেউ হয়তো এই সান্ধ্যকালীন যে ভ্রমণ যেটা করে আর কি, সন্ধ্যাবেলা অনেকে হাঁটতে পারে হয়তো বুড়ো মানুষরা, ওনার হয়তো শরীর টরীর খারাপ লাগছে, উনি এসে বসে রয়েছে। তো উনি জিজ্ঞেস করছেন, মেসোমশাই আপনার কি শরীর খারাপ লাগছে, আপনার কিছু দরকার? তো উনি নাকি জল খাওয়ার মতন ভঙ্গি করেছেন, যে বৃদ্ধ লোকটা বসে রয়েছে তিনি জল খাওয়ার মতো ভঙ্গি করেছেন। তো উনি কী করেছেন, উনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বৃদ্ধ মানুষটার খুব শরীর খারাপ লাগছে, এসে বসে রয়েছে, ডাকতেও হয়তো পাচ্ছে না। উনি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ভেতর থেকে জল নিয়ে এসে উনি বেরিয়েছেন। উনি বলছেন যে যখন আমি জল নিয়ে বেরোলাম আমি তখনও দেখতে পাচ্ছি বৃদ্ধ মানুষটা বসে রয়েছে,
আমি জল হাতে নিয়ে গেট খুলে যেই বেরিয়েছি আমি আর দেখতে পাচ্ছি না লোকটাকে। হ্যাঁ, উনি ভাবছেন যে বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে রয়েছে, তিনি জল খাওয়ার জন্য যে বলবেন আমার জল দরকার সেটাও বলতে পারছেন না, ইশারা করে বলছেন আমার জল চাই। তো এইরকম একজন মানুষ কি করে হুট করে নিমেষের মধ্যে চলে যেতে পারে? উনি বলছে যে আমি যদি মানে ভেতরে গিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতাম যে না লোকটা নেই, তখন বুঝতাম যে হ্যাঁ হয়তো চলে গেছে, কোনো কারণে চলে গেছে, জল না খেয়েই চলে গেছে। বাট আমি যখন বেরিয়েছি, বেরিয়ে এসেও লোকটাকে দেখতে পেলাম, গেট খুলে বেরোতে বেরোতে আমার চোখের পাশ দিয়ে নেই, মানে প্রায় পেরিফেরাল ভিশন দিয়ে লোকটা চলে গেল, মানে উনি আর দেখতেই পাচ্ছেন না। উনি অনেকক্ষণ ধরে আশেপাশে ঘুরছেন, জিজ্ঞেস পরের দিন করেছিলেন, এদিক ওদিক ঘুরছেন, কাউকে দেখতে পাচ্ছেন। ওনার খুব অবাক লেগেছে। উনি ফর্চুনেটলি জলটা না বাড়িতে নিয়ে আসেননি, ওনার অদ্ভুত লেগেছে, উনি জলটা ওখানে ফেলে দিয়ে চলে এসছে। উনি বলছে এটা আমি না খুব ভালো কাজ করেছিলাম, পরে বুঝেছি সেটা। উনি চলে এলেন ঘরে, ওনার মাথায় ওটা ঘুরছে। এবার উনি ওই কেস ফাইল দেখতে দেখতে সোফার মধ্যেই না ঘুমিয়ে পড়েছে। এবার উনি স্বপ্ন দেখছেন, এবার বলছে স্বপ্ন ঠিক না, আমি না খুব আধো ঘুম আধো জাগরণে দেখতে পাচ্ছি, যে পুরোপুরি আমি ঘুমিয়ে প্রপার স্বপ্ন দেখছি তাও না, খুব আধো ঘুম আধো জাগরণে দেখতে পাচ্ছি। সেই যে বৃদ্ধটা কি ধরনের কাপড় জামা পরেছিল উনি স্পষ্ট দেখেছে। সাদা রঙের পাঞ্জাবি টাইপের পরেছিলেন আর ধুতি ছিল, ঠিক আছে। উনি বুঝতে পারছেন যে উনি সোফায় শুয়ে রয়েছেন, যে সেটা আমি বুঝতে পারছেন। ওনার সামনে বা পায়ের কাছে ওই বৃদ্ধর ওই পাঞ্জাবি আর ধুতিটা উনি দেখতে পাচ্ছেন, গলার পর থেকে আর দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। উনি মনে হচ্ছে যে আবছা কিছু একটা আছে বা আবছা অন্ধকার টাইপের, যে কারণে এইখানতের উপরটা দেখা যাচ্ছে না। এটা স্বপ্নে দেখছিলেন? উনি বলছেন যে এটা আমি স্বপ্ন ছিল না জেগে দেখেছি, ঠিক বলতে পারেন, আধো ঘুম আধো জাগরণ উনি দেখতে পাচ্ছেন। বলছে যে বৃদ্ধটা ওরকম দাঁড়িয়ে রয়েছে। এবার আমি বলতে চাইছি যে আপনি জল না খেয়ে কোথায় চলে গেলেন, আপনার জন্য আমি জল নিয়ে এসেছিলাম, আপনি কোথায় চলে গেলেন। যে উনি যে স্পষ্ট বলেছেন তাও না, উনি বলতে চাইছেন মনে মনে। ওই বৃদ্ধটি নাকি বলছে আমার মাথাটা খুঁজে পাচ্ছি না, মাথাটা খুঁজতে এসেছিলাম। উনি যেই এই কথাটা শুনেছে না, উনি ধর্মর করে উঠে বসেছে। ওনার মনে হচ্ছে যে কেউ ছিল, এখন আর নেই। কেন? কারণ ওই যে বেড়ালটার কথা বললাম, ঘুরঘুর করতে ওর বাড়িতে, মাঝে মাঝে খাবার টাবার দিতেন ওনারা। উনি খুব একটা বেড়াল পছন্দ করতেন না, কিন্তু ওনার স্ত্রী যেহেতু বেড়ালটাকে ভালোবাসতেন, উনি আর কিছু বলতেন না, আচ্ছা থাক নিজের মতো। বেড়ালটা নাকি ওনার পেছন দিকের দেওয়ালে একদম সিঁটিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার বিড়ালের ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই, কারণ আমি বিড়াল পুষি না, তো বেড়ালের স্বভাব চরিত্র আমার খুব একটা জানা নেই। কিন্তু মোটামুটি আমি যা দেখেছি আর কি ভিডিওতে বা অন্যদের কাছে শুনেছি, বিড়াল যদি খুব বেশি ভয় পেয়ে যায় ও নিজেকে বড় দেখানোর চেষ্টা করে, ফুলে ওঠে। হ্যাঁ ফুলে ওঠে, ওদের গায়ের রোয়া দাঁড়িয়ে যায়, চার হাত পায়ে, আর নিজের যে শরীরটা মেরুদণ্ডটা ওরা বাঁকিয়ে দেয়, বাঁকিয়ে লেজ ফুলিয়ে ওরা নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। ভয় পেলে বা থ্রেটেন যদি ওরা ফিল করে, তাহলে ওরা নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। ওই বেড়ালটা নাকি ওইভাবে তাকিয়ে রয়েছে, কিন্তু ওনার দিকে নয়, উনি যেরকমভাবে শুয়েছিলেন ওনার পায়ের দিকে ছিল ঘরের দরজাটা, ঘরের দরজায় পর্দা রয়েছে। এবার উনি যখন ধর্মর করে উনি উঠে বসছেন, তখন উনি দেখতে পাচ্ছেন ঘরে পাখা চলছিল না, পর্দাটা অল্প অল্প নড়ছিল, যে কারণে উনি মানে ওনার মনে হয়েছিল কেউ একটা ছিল, সে বেরিয়ে গেছে। ওই কথাটা বলে যে আমার মাথাটা খুঁজে পাচ্ছি না, মাথাটা খুঁজতে এসেছি। উনি ফার্স্টে ওই পর্দা নড়াটা দেখেছেন, তখন ফ্যাঁস যখন একটা আওয়াজ পেয়েছে, বেড়ালরা যেরকম আওয়াজ করে সেটা শুনে উনি পেছনে ঘুরেছেন, দেখছেন বেড়ালটা ওরুম করে রয়েছে, আর বেড়ালটা তাকিয়ে রয়েছে দরজার দিকে। এবার তখন ওনার মনে হলো যে হ্যাঁ আমি তাহলে ভুল দেখিনি, বেড়ালটা নিশ্চয়ই কাউকে দেখেছে, দেখে থ্রেটেন্ড ফিল করেছে বা ভয় পেয়েছে, যে কারণে ওরকম করছে। বিড়ালটাকে কিছু না করে উনি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে, বাইরের ঘরের দিকে, বাইরের ঘর আর বারান্দার দিকটা পুরোটা ঘুরে এসে কাউকে দেখতে পায়নি। এবার বেড়ালটা অনেকক্ষণ ওরকম করছে। এবার উনি না বেড়ালটাকে কোলে নিতে চাইছেন না, উনি বেড়াল খুব একটা পছন্দও করেন না, আর বেড়ালের স্বভাবও ওনার জানা নেই। উনি ভাবছেন বাই চান্স যদি আঁচড় টাচড় দিয়ে দেয়, দরকার নেই। বেড়ালটা অনেকক্ষণ ওরকমভাবে ছিল আর কি, মানে ওর ভয়টা কাটছে না এরকম মনে হচ্ছে। অনেকক্ষণ পর শান্ত হয়ে ও বাড়ির থেকে বেরিয়ে গেল, বাইরেই থাকতো, বাইরে ঘরে যাওয়া আসা করতো, বাইরে বেরিয়ে গেছে। উনি বলছেন যে সেই দিন আমার আর ঘুম আসেনি এই জিনিসটা হওয়ার পর।
এবার তারপরের দিন উনি আশেপাশে খোঁজ নিয়েছেন যে এরকম কোনো বৃদ্ধ মানুষ আছেন কি যে সন্ধ্যাবেলা মানে বাইরে বেড়াতে বেরোন, আমার ঘরের সামনে একজন এসেছিলেন জল চাইতে, মনে হয় অসুস্থ হয়ে পড়েছিলেন হাঁটতে হাঁটতে, আমি এরকম জল দিতে চেয়েছিলাম কিন্তু জল না খেয়ে চলে গেছেন। তো উনি বলছেন যে না, এত বুড়ো লোক তো কেউ নেই এখানে, যে রয়েছে সে সন্ধ্যাবেলা বেরোয় না। বাট যারকে সন্দেহ করা হচ্ছিল যে ইনি হতে পারেন, তার সাথেও তিনি কথা বলেছেন যে আপনি কি মেসমশাই বেরিয়েছিলেন কালকে? বলছে না বাবা, আমি তো বেরোইনি, আমি তো 2 দিন হলো মোটামুটি বেরোচ্ছি না বাড়ির থেকে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আমার শরীরে দেন। যাই হোক, উনি সেরকম কাউকে পেলেন না। এই জিনিসটা গেল একটা। তারপরে আরেক দিন হলো, সেদিন ওনার ওয়াইফ ছিলেন ওনার সঙ্গে, উনি খেতে বসেছিলেন। ওনাদের যে ওই কোয়ার্টারটার মধ্যে কোনো টেবিল চেয়ার খেতে বসার জন্য টেবিল চেয়ার ছিল না, উনি মাটিতেই খেতে বসতেন। এবার উনি মাটিতে ঝুঁকে পড়ে খাবার খাচ্ছেন, ওনার ওয়াইফ ওনাকে খেতে দিয়ে রান্নাঘরে আবার চলে গেছে। উনি বলছেন আমি নিচু হয়ে খাচ্ছি, আমি একটুখানি মাথাটা তুলেছি, আমি দেখছি আমার ঠিক থালাটার একটু দূরেই দুটো পা। থালার থেকে একটু দূরে? থালার থেকে মানে কেউ যদি দাঁড়িয়ে থাকে হ্যাঁ থালার সামনে, তুমি তার পাটা দেখতে পাবে, হ্যাঁ। দুটো পা। এবার ওনার ওয়াইফের পা উনি খুব ভালো করে চেনেন, একটা মেয়ে মানুষের পা থাকে যেরকম, ওনার যে বাড়িতে যে বাচ্চা ছেলেটা থাকে তার পাও উনি জানেন কীরকম দেখতে। ওই যে পাটা, উনি বলছেন যে ওটা হচ্ছে প্রচণ্ড বৃদ্ধ কারোর পা, আর পায়ের নখগুলো না খুব মানে কি বলবো, বাঁকা হয়ে গিয়ে টাইপ, অনেক দিন ধরে যদি না কাটা হয় সেরকম পা, খুব নোংরা একটা পা। ওটা উনি দেখতে পেয়েছেন, দেখেছেন। উনি হচ্ছে কে রে ভাই বললে, উপরে তুললেন, কেউ নেই মাথাটা, উনি জাস্ট পাটাই দেখতে পেলেন। এটা সাংঘাতিক, এটা সাংঘাতিক। মানে আমি দেখতে পাচ্ছি একটা লোকের পা, উপরে মাথা তুললাম, আমি কাউকে দেখতে পাচ্ছি না, এটা তো সাংঘাতিক। পাটা তাহলে কার? এটা উনি খুব চমকে উঠেছেন, কিন্তু কাউকে উনি বলেননি, উনি ওয়াইফকেও বলেননি, ও বাচ্চাটা ছেলেকে বলার তো কোনো ফ্যাক্টরি নেই, পুচকে বাচ্চা কী আর করবে, ওটা উনি পুরোপুরি চেপে গেছেন। এইপর ওনার যে ওয়াইফ কিছু কমপ্লেন করা শুরু করলেন। উনি বলছেন যে আমাদের বাড়িতে মনে হয় না কোনো অন্য দরজা আছে, বাচ্চারা ঢুকে পড়ে। উনি বলছে বাচ্চা ঢুকে পড়ে? কোথা থেকে বাচ্চা ঢুকে পড়ে? বলছে ওই এই যে কোয়ার্টার যে এরিয়াটা আছে তার পেছন থেকে অনেকগুলো ফলের গাছ আছে, পেয়ারা গাছ, বাতাবি লেবুর গাছ এসব রয়েছে। তো বলছে আমার মনে হয় ওই ফল চুরি করতে বাচ্চারা ঢোকে, আর কোথাও দিয়ে একটা জায়গা আছে, স্কোপ আছে, ওখান দিয়ে বাচ্চারা ঢুকে পড়ে। আমি 2 দিন দেখেছি দুটো বাচ্চাকে। আমি বলছি কোথায় দেখলে, কিভাবে দেখলে? উনি জিজ্ঞেস করেছে। উনি বলছে আমি এই ঘরেই বসেছিলাম, শোবার ঘরে আমি খাটে শুয়েছিলাম, আমি তখন দেখলাম আমাদের যে বাইরের ঘরে একটা বাচ্চা প্রথমে দৌড়ে বেরিয়ে গেল, আর উল্টো দিক থেকে অন্য আরেকটা বাচ্চা দৌড়ে এদিকে চলে এলো। আমি মানে ওয়াইফ যিনি আর কি, তিনি এই কে তোরা কোত্থেকে ঢুকলি এরকম করে বলতে বলতে উনি যেই উঠেছেন তখন উনি কাউকে দেখতে পাচ্ছেন না। এবার উনি বলছেন কোথা দিয়ে আরেকটা কোথায় রাস্তা আছে, কারণ ফ্রন্ট গেট যেটা সেটা তো তালা দেওয়া থাকে, ওখান দিয়ে ঢোকার কোনো স্কোপ নেই, অন্য কোথা দিয়ে কি জায়গা আছে কিনা তুমি খুঁজে বের করো। আমি 2 দিন দেখেছি এরকম বাচ্চা দুটোকে, সে বাচ্চা ঢুকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু না জানিয়ে ঢোকাটা একটা অদ্ভুত ব্যাপার না, যখন তখন যদি ঢুকে যায় একটা কিরকম ব্যাপার। আজকে বাচ্চা ঢুকছে, 2 দিন পর অন্য কেউ ঢুকছে। হ্যাঁ, বিপদও তো ঘটতে পারে, কারণ ওনার হাজব্যান্ড যিনি, উনি তো প্রায় সবসময় থানায় থাকেন, ডিউটিতে থাকেন। এবার লোকাল কিছু গুন্ডাদের এইমই থাকে যে যিনি পুলিশ আছেন, আর পুলিশ যদি খুব জাঁদরেল পুলিশ হয়, ওদের সাথে যদি কোঅপারেট না করে তাদেরকে ক্ষতি করবার চেষ্টা করে, এটা চিরকালই হয়ে আসছে, তো ওনার ক্ষতিও করতে পারে। তো সেটার জন্যই বলেছে তুমি দেখো আর কোথা দিয়ে রাস্তা আছে। তো উনি ভালো করে, এবার ওইটুকুনি কোয়ার্টার, আরেকটা যদি দরজা থাকে তো সবসময় ভালোভাবেই দেখা যাবে সেটা। বলছে আর কোনো রাস্তাই নেই, খালি ফ্রন্ট গেটই রয়েছে, আর বাচ্চারা পেছনের বাগানে যদি ফল চুরি করতে আসেই তাতে আমার তো কিছু অসুবিধা নেই, আসুক যত খুশি খেলুক, আমার কোনো চাপ নেই, ঘরে ঢুকে আসছে এটা একটা কীরকম ব্যাপার। এবার 2 দিন যখন এই বাচ্চার কেসটা হলো, ওনার ওয়াইফ অতটা থ্রেটেন্ড ফিল করেননি, বাচ্চা ঢুকেছে ওটা অতটা ওনার ভয় ধরায়নি, ওনার চিন্তা হয়েছিল যে কোথা থেকে ঢুকছে, কিভাবে ঢুকছে, এই ব্যাপারটা হয়েছিল। বাট তার কিছুদিন পরে ওই যে বাচ্চা যে ছেলেটা ছিল ওনাদের সাথে যে কাজ করতো, কাজের ছেলেটি, সে একদিন নাকি প্রচণ্ড ভয় পেয়েছিল। কেন? উনি বলছে, ওই ছেলেটা নাকি বলছে আমি এখানে কিছুদিন থাকবো না, আমাকে বাড়ি দিয়ে আসো, মানে ওর যে গ্রামের বাড়ি, বলছে আমি বাবা মার কাছে চলে যাবো, আমি এখানে থাকবো না।
এবার যে অফিসার এবং তার ওয়াইফ যে তিনি দুজনেই বলছে তোর বাড়ি যেতে ইচ্ছা হয় তুই অবশ্যই যাবি, সেটা কিছু ব্যাপার নয়, কিন্তু তুই এরকম কেন করছিস, এতটা ভয় কিসে পেলি সেটা আমাকে বল, আর কেন তুই হঠাৎ করেই এরকম বাড়ি যেতে চাইছিস, তুই বাড়ি যেতে চাইলে আমরা তো তোকে বারণ করি না, বাট এতটা উদ্বিগ্ন কেন হয়ে রয়েছিস তুই। তখন ও বলছে যে আমি যখন রান্নাঘরে বাসন মাজার কাজ করছিলাম, বাসন টাসন মাজছিল আর কি, ও ওর বাসন মাজার জায়গাটা হচ্ছে বসে মাজতে হয়, মানে কল থাকে, কল বলছি সরি, টিউব কল, যেটা টিউব কল থাকে ওখানে বসেও কাপড় ধোয়, বাসন মাজে, বালতি থাকে। আমি বলছে ও বাসন মাজছিল, তখন ওই যে বালতিটা থাকে, বালতির মধ্যে জল ভরা রয়েছে, ও জলে একটা কারোর ছায়া দেখতে পেয়েছে, মেয়ে মানুষের ছায়া। বলছে আমি মেয়ে মানুষের ছায়া দেখেছি, আমি ভেবেছি মা এসছে, মা মানে ওই ওনার ওয়াইফকে ও মা বলে ডাকতো, আমি ভেবেছি মা এসছে। ও তুলেছে মুখটা, বলছে একটা মহিলাকে আমি দেখতে পেয়েছি যে কিনা ঘরের মধ্যে আসার কোনো স্কোপই নেই, কারণ টিউব কলটা ছিল বাথরুমের ভেতরে। ওই উনি মানে ওই ছেলেটা নাকি দেখেছে মহিলাটাকে অদ্ভুত টাইপের একটা দেখতে, ওর আর এখান থেকে কিছু একটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, ইয়ের মতো রক্তের মতোই ও পড়ছে। আর ওই যে মহিলাটা তাকে অদ্ভুত টাইপের দেখতে, তার চোখ নেই, চোখ নেই, ও নাকি চোখ দেখতে পায়নি, চোখের বদলে পুরো কালো কালো দেখতে পেয়েছে, সেটা দেখেই ও ভয় পেয়েছে। ও যদি শুধু একটা মহিলা দেখতে পেতো তাহলে হয়তো ভয় পেতো না, যেহেতু চোখ নেই দেখতে পেয়েছে সেই কারণে ও ভয় পেয়ে গেছে। ও যখনই চিৎকার করেছে, ওই যে অবয়বটা ছিল মহিলার অবয়ব, ও নাকি আস্তে আস্তে ঘুরে গেছে, ঘুরে গিয়ে ওরা বাথরুমটা থেকে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, ঘরের মধ্যে ওরা এরকম দেখতে পাওয়া শুরু করলো। তারপরে যেটা, এই যে অফিসারের কথা আমি বলছি, তিনি যখন একটা ভয়ঙ্কর জিনিস আরেকটা দেখতে পেলেন, আর একবার দেখতে পেলেন, তারপর থেকে ওনার টনক নড়েছিল, কুছ তো গড়বড় হ্যায় দয়া। ঠিক আছে, এবার সেদিন ওনার ওয়াইফ ঘুমিয়ে পড়েছেন, উনি থানা থেকে এসছেন অনেকটাই টায়ার্ড হয়ে। ওনার বলাই ছিল যে ওয়াইফকে উনি নাকি বলেই রেখেছিলেন আমার যখন খুশি আসতে দেরি হতে পারে, তুমি আমার জন্য কখনো ওয়েট করবে না, তুমি তোমার মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আমার কাছে একটা স্পেয়ার কি থাকবে, আমি খুলে নিজে ঢুকে যাব। তো উনি এরকম একদিন মানে থানা থেকে ফিরতে দেরি হয়েছিল, উনি তালা খুলে ঢুকেছেন। এবার একজন তালা খুলে ঢুকছে, এবার তো মানুষের ঘুম তো ভেঙেই যায়। ওনার ওয়াইফ সাড়াও দিয়েছে যে তুমি এলে, উনি বলছে হ্যাঁ আমি ঢুকলাম। তো ওনার ওয়াইফ বলছে যে তোমার খাবার চাপা দেওয়া আছে, ওইখানে রাখা আছে, তুমি খেয়ে নাও। ওনার ওয়াইফ ঘুমোচ্ছে, মানে শোয়ার ঘরে তিনি ঘুমাচ্ছেন, আর শোয়ার ঘরের বাইরেই ওই যে কাজের ছেলেটি সে থাকতো, তাকে বুঝিয়ে শুনে তা ধরে রেখেছিলেন উনি আর কি। তাও প্রমিস করেছিলেন যে পরে তোকে দিয়ে আসা হবে বাড়িতে। তো ওনার ওয়াইফ ঘুমাচ্ছে আর তার ঘরের বাইরে ওই বাচ্চা ছেলেটি ঘুমাচ্ছে। উনি নিজের খাবার টাবার খেয়ে ওই বাইরের ঘরে মানে বসতে যাবেন আর কি, ওখানে বসে একটু বিশ্রাম করবেন, আর খেয়ে দিয়ে উনি সঙ্গে সঙ্গে নাকি শুতেন না, ওনার আর কি ছিল, নিয়ম ছিল। তো উনি খেয়ে হাত ফাত ধুয়ে উনি বসার ঘরে এসে বসবেন, বসে করতে টিভি দেখবে। উনি বসার ঘরে ঢোকার সঙ্গে মানে ঢুকতেই উনি দেখতে পাচ্ছেন সেই বৃদ্ধ লোক ওর বাড়ির ভেতরে, যেটা প্রথম দিন দেখেছিল বাড়ির বাইরে রোয়াকে বসেছিল, ওর তখন কিন্তু পূর্ণ অবয়ব দেখেছিলেন, পুরো একটা অবয়ব দেখেছিলেন, প্রপার একজন মানুষ হিসেবে দেখেছিল। সেকেন্ডবার দেখেছিল ওই আলো আধারি বা আদঘুম হিসাবে দেখেছিল। তা ওনার ঠিকমতো ধারণাও নেই যে উনি স্বপ্নে দেখেছিলেন নাকি মানে জেগে জেগে দেখেছিলেন। এবার উনি প্রপারলি জেগে দেখতে পাচ্ছে, মানে হাত ধুয়ে যখনই ঢুকতে চাইছে দেখতে পাচ্ছে ওই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ওই সেম পাঞ্জাবিটা দেখে উনি চিনতে পেরেছেন, ধুতিটা দেখে উনি চিনতে পেরেছেন, এবার দেহ গঠন দেখলে উনি চিনতে পেরেছেন। এবার একজন পুলিশ অফিসার যারা রয়েছে, যারা এই ব্যাপারগুলোতে কাজ করে, তাদের মেমোরি খুব শার্প হয়, তারা একজন মানুষকে মোটামুটি দেখলে ঠিক রেকগনাইজ করে নিতে পারে। উনি বুঝতে পারছেন যে এই লোকটাই, কিন্তু চেনার প্রপার কোনো উপায় নেই, কারণ ওর ঘাড়ে মাথাটা নেই। ওর ঘরের ভেতরেও যাকে দেখেছে তার মাথা নেই, না, সেই যে বৃদ্ধটাকে দেখছে সজ্ঞানে দেখছে, এবার সজ্ঞানে দেখছে, তার ঘাড়ের উপরে কোনো মাথা নেই। এবার ওখানে যে রক্তের যে জায়গাটা উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, যে ঘাড় মানে মাথা ছাড়া একটা লোক ঘরের মধ্যে ওনার দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে। ওটা উনি দেখেছেন। উনি বলছেন আমি জানি না কোথা থেকে আমার এত সাহস এলো, আমি পুরোটা ঢুকলাম না, আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম, দরজাটা টেনে বন্ধ করে দিলাম। ওনার ওয়াইফের পাশে গিয়ে উনি চুপ করে বসে রইলেন, উনি কাউকে জাগাননি, কাউকে কিছু বলেননি।
উনি বসে অনেকক্ষণ ধরে ভাবছেন এটা আমি কি দেখছি এবং কেন দেখছি বারবার। ওনার মনে হলো, কোথাও একটা গিয়ে মনে হলো যে ওই যে স্কুলে আমি গেছিলাম, যে জিনিসগুলো আমি দেখেছি, সেইখানের সাথে এই জিনিসটা কোনো কি কানেকশান আছে। ওনার কোথাও গিয়ে একটা ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, এক প্রপার কিন্তু কোনো কারণ নেই, দুটোর সাথে কোনো কানেকশান বের করার কোনোই কারণ নেই। ওনার ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও একটা ইনটিউশন বলছিল দুটোর মধ্যে কোথাও না কোথাও হয়তো যোগাযোগ রয়েছে। এবার উনি ওই কেসটা তো চলছিল যে ওখানে ওই লোকটাকে কে মার্ডার করে ফেলে রেখে গেছে, কতদিন আগে লোকটা মারা গেছে, যে ডেড বডিটা ওখানে পেয়েছিল। ইতিমধ্যে তো তদন্ত চলছে, কিন্তু তদন্তর কোনো ফলাফলই আসছে না, যে ওই লোকটার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না যে কে লোকটা। ইতিমধ্যে একটা খবর এলো যে ওখানেই একটা লোকালে একটা লোকের বাড়িতে সেই যে দুষ্কৃতির কথা সব থানায় ইনফর্ম করা হয়েছিল যে লুকিয়ে থাকতে পারে, সেই লোকটাকে নাকি দেখা গেছে, যে রাতের অন্ধকারে সে ওখান থেকে বেরিয়েছে বা ওখানে ঢুকেছে, এরকম কিছু একটা মানে ইনফরমেশান রয়েছে। কে ইনফরমেশান দিয়েছিল? ওই মানে নাইট গার্ড থাকে না কিছু কিছু, রাত্রিবেলা পাহারা দেয়, তারা নাকি থানায় এসে ইনফর্ম করেছিল যে এরকম আমার মনে হয়েছিল একটা লোক রাত্রিবেলা চুপি চুপি বেরিয়ে গেল বা ঢুকলো, আমার মনে হয়েছিল ওই লোকটাই, যেই ক্রিমিনালটার কথা বলা হয়েছে। তো উনি কী করলেন, উনি যেই বাড়িটাতে টার্গেট রয়েছে আর কি, মনে হচ্ছে যে এখানে যাতায়াত করে, সেখানে প্রথমে যোগাযোগ করলো এবং সেখানে নজর রাখা শুরু করলো। ইতিমধ্যে সেই যে পুরনো স্কুল বাড়িটা যেটার থেকে সূত্রপাত ঘটনাটার, সেখানেও গার্ড উনি বসিয়ে রেখেছিলেন। গার্ড উনি বলেছিলেন আমি কোনো রকমভাবেই কোনো ঢিলে দিতে চাইনি, কারণ ওনার প্রথম থেকেই টার্গেট ছিল আমি যেখানেই যাব ক্যান্টার করে দেবো, ঠিক আছে। তো ওইখানে তো গার্ড অলরেডি বসিয়েই রেখেছে। তো ওই যেই বাড়িটায় টার্গেট প্রথমে উনি নিলেন, সেখানেও কিন্তু আর কোনো গতিবিধি দেখা গেল না সেই ক্রিমিনালের। তখন উনি একবার মনে করলেন আবার যাই তো ওখানে গিয়ে একবার দেখে আসি কী কন্ডিশন, কারণ উনি খুব ডেডিকেটেড একজন অফিসার, বারবারই এটা বলছি। তো উনি যখন যাচ্ছেন, উনি বলছেন আমি দেখতে পাচ্ছি, উনি না সাইকেল ব্যবহার করতেন ওখানে, তখন উনি বাইক ওখানে নেননি, সাইকেল করে আমি ঢুকছি, ওই এলাকায় ঢুকছি, আমি দেখতে পাচ্ছি আমার 4 জন অফিসার পড়ি করে ওদিক থেকে ছুটে ছুটে চলে আসছে। আমি বললাম কী হলো ব্যাপারটা? বলছে ওখান থেকে ছুটে বেরিয়ে আসছে কেন? আমাকে যদি রিপোর্ট করতেই হয় সামনেই দাঁড়িয়ে আমাকে রিপোর্ট করবে, কারণ আমিই তো যাচ্ছি, আর তার সব থেকে বড় কথা আমি যে যাচ্ছি সেটা তো ওদের জানারই কথা না, তখন তার মোবাইল ফোনের ব্যাপারটা ছিল না, থানায় একটা করে টেলিফোন হয়তো থাকতো হার্ডলি। না, যেই সময়ের কথা বলছো আমার মনে হয় সেই সময় টেলিফোনও না, টেলিফোন ছিল বাট খুব রেয়ারলি, আর ওই গ্রামের থানায় তো আরোই ছিল। এবার যাই হোক, ওদের কোনোভাবে জানার কথা না। বলছে আমি দেখতে পাচ্ছি আমার 3-4টে লোক ওখান থেকে রুদ্ধশ্বাসে ছুটে ছুটে আমার দিকে ধেয়ে আসছে। এবার আমি বললাম কী হলো ব্যাপারটা? এবার উনি সাইকেলটা ওখানে থামিয়ে দিয়েছে অবাক হয়ে, উনি আর এগোচ্ছে না, উনি ভাবছে যে ওরা তো আসছে এদিকে। উনি তাকিয়ে উনি ভাবছেন যে কী হলো। এবার ও যখন চলে এসছে, ওই 4 জন অফিসার বলবো না, হাওলদার টাইপের যারা, ওনারা বলছেন স্যার ওদিকে যাবেন না, আমরা ওখানে আর থাকবো না, আপনি যদি চাকরি থেকে বরখাস্তও করে দেন, আপনারা যদি শোকজও করেন, আমরা ওখানে আর থাকবো না। যে হয়েছেটা কি ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো, কি কেস হয়েছে ওখানে? বলে ওখানে কিছু একটা আছে, আমরা ওখানে থাকবো না। উনি বলছেন যে এই জায়গাটাতে ওরা যখন আর কি রয়েছে সবাই মিলে, এবার কিছুটা ডিউটিতে লোকে ঢিলেমি দেয়, ঠিক আছে, ওখানে তো অ্যাকচুয়ালি আর কিছু নেই, ওখানে জাস্ট ঘুরে বেড়াচ্ছে, পাহারা দিচ্ছে, এরম টাইপের। ওরা বলছে আমরা একটা জায়গায় বসে খৈনি খাচ্ছিলাম, আমাদের মনে হলো ঘরটাতে কেউ ঢুকেছে। এবার ওনারা কী করলেন, তাড়াতাড়ি করে গেছে কে ঢুকেছে দেখতে। সেই যে লোকটাকে উনি দেখেছিলেন, যে আমি যে অফিসারের ঘটনা বলছি, সেই রোগা করে একজন কেউ, ওই লোকটাকে ওরাও দেখতে পেয়েছে। কিভাবে দেখতে পেয়েছে? ওই লোক মানে মানুষটা নাকি কিছুটা পটি পোজ যেরকম বলা হয়, হাঁটুটা মুড়ি উবু হয়ে বসে রয়েছে, এভাবে বসেছিল। এবার ওই 4 জন হাওলদারের মধ্যে যে একটু বেশি সাহসী, সে ধমক দিয়ে লাঠিটা উঁচিয়ে কিছু একটা ধমক দিয়েছে বা কিছু একটা বলেছে, অ্যাটাক করাবার জন্য বা ভয় দেখানোর জন্য কিছু একটা বলেছে। সেই মূর্তিটা নাকি মাকড়সার মতো 4 হাত পা এরকম করে ছুটে এসছে ওদের দিকে। এইটা দেখে ওরা ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে চলে এসছে। এবার উনি বিশ্বাস করছে না, এবার নিজে দেখাটা আলাদা ব্যাপার, অন্যের দেখা কথা শোনা আলাদা ব্যাপার। এবার উনি
এমনিতেই খুব ডাকাবুকো টাইপের, বলছে না তোমরা ভুলভাল দেখেছো, উল্টোপাল্টা বলছো, তোমরা কাজে ফাঁকি দিচ্ছ, নিশ্চয়ই ঘুমোচ্ছিলে বা নেশাও করছিলে, বলছো না কিছু। তো উনি বলছেন যাই আমি গিয়ে দেখে আসি কোথায় তোমাদের কে এসেছিলো দেখতে। এবার উনি গেছেন, গিয়ে দেখতে পাচ্ছে, মানে উনিও ঢুকেছেন। এবার উনি বলছেন যে আমার যে এত সাহসী, আমি যে এত গর্ব করি আমার এত সাহস, আমি জানি না কেন ওই যে স্কুল বাড়িটায় ওটায় ঢুকতে গেলেই না আমার বুকটা কেরম ধুকধুক করতো, অকারণ ভয় লাগতো, আমি কিছু দেখতে পাই বা না পাই। আমার ওখানে ঢুকতে গেলেই আমার কীরকম একটা অদ্ভুত ফিলিং আসতো যে আমি কিছু একটা দেখবো বা কিছু একটা আছে, কেউ একটা আছে, কেউ আমায় দেখছে, এই টাইপের একটা ফিলিং আমার আসতো, আমি এত সাহসী হওয়া সত্ত্বেও। বাট স্টিল উনি টর্চ জ্বালিয়ে ঢুকেছেন, ঢুকে আবার ওই লোকটাকে দেখতে পেয়েছে। এবার কীরকমভাবে দেখতে পেয়েছে, সেই যে মানুষটার কথা আমি বর্ণনা দিয়েছিলাম, প্রচণ্ড রোগা, গাল তোবড়ানো, ফাঁকা ফাঁকা দাঁত, তার চোখ দুটো কোটরে ঢোকা, কিন্তু খুব জল করছে, বড় বড় চুল, জট পাকানো চুল, ওরকম টাইপের। লোকটা নাকি উবু হয়ে বসে কিছু একটা খাচ্ছে, কড়মড় কড়মড় করে আওয়াজ হচ্ছে, কিছু একটা খাচ্ছে। এবার উনি না খুব মন দিয়ে দেখছে, উনি মনে মনে ভাবছেন আমার কিছুতেই ভয় পেলে চলবে না, এ যাই হোক না কেন, যেই হোক না কেন, এটাকে আমায় ধরতে হবে। কারণ আমি যতদূর বুঝতে পেরেছি যে ডেড বডিটাকে আমি এখান থেকে উঠিয়ে নিয়ে গেছি, তাকে এই মার্ডার করেছে, সুতরাং এ একজন অ্যাকিউজড, একজন ক্রিমিনাল, একে আমাকে যেভাবেই হোক ধরতে হবে, যতই ভয়ঙ্কর দেখতে হোক না কেন, একে ধরাটা আমার কর্তব্য। এবার উনি ভালো করে ওকে নোটিস করছে, যে উনি আবার মনে মনে উনি ছক করছেন যে কীভাবে ওকে ধরা যায়। উনি বলছেন যে ওই যে মানুষটা বসে রয়েছে, ও যেই জিনিসটা খাচ্ছে সেটা একটা এরকম বড় নলি টাইপের, সেই হাড় টাইপের, ঠিক আছে, বড় হাড়, এরকম বড় একটা হাড় চিবিয়ে চিবিয়ে ও খাচ্ছে, হাড়টাকে চিবোচ্ছে, এবং হাড়টাকে দেখে মনে হচ্ছে যে ওটার মধ্যে তখনও রক্ত, অল্প অল্প মাংস লেগে রয়েছে। উনি ভাবছেন যে কোথা থেকে একটা জোগাড় করেছে নিশ্চয়ই কিছু, এই জিনিসটা কী। এবার উনি না ওটা বলতে বলতেই ঢুকেছে, যে দেখ তুই সারেন্ডার করে দে, আমি চেষ্টা করব তোর যাতে শাস্তি না হয়, এরকমভাবে উনি বলতে বলতে উনি ঢুকছেন। এবার ওনার পেছনে যে 4 জন হাওলদার, ওরা ওনার সাথে আসেইনি, ভয়ের চোটে ওখানেই রয়ে গেছে ওরা। এবার উনি ওটা বলতে বলতে ঢুকছে, এবার ওই যে মানুষটা খেতে খেতে আবার ওনার দিকে ওইভাবে সেমভাবে হাসছে। আগের দিন যেই হাসিটা দেখে ওনার খুব ক্রিপি লেগেছিল, সেই জিনিসটা দেখে উনি হাসছে। এবার বলছে আমি ওর সাথে কথা বলতে বলতে আমি আস্তে আস্তে এগোচ্ছি, হাতে আমার টর্চ এবং পিস্তল, এগোচ্ছি। এবার যখন উনি এগোচ্ছেন বা এরকম ক্রস করছেন, আলোর মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। উনি এবার দেখতে পাচ্ছেন ও যেখানে বসে রয়েছে, মানুষটা যেখানে বসে রয়েছে, তার ঠিক পেছনে একটা বডি পড়ে রয়েছে। ও ঠিক আছে, বডি পড়ে রয়েছে, বডিটার কোনো মাথা নেই, এটা হচ্ছে প্রথম। সেই বডিটার হাত এবং পা কাটা, মানে কেটে আলাদা করা, এবং সেই যে জিনিসটা খাচ্ছে সেটা হচ্ছে ওই বডির অংশটাই ও খাচ্ছে, মানুষটা। এটা উনি দেখেছেন, ঠিক আছে। এবার উনি দেখে উনি বুঝতে পারছেন না ওনার ঠিক কীভাবে রিয়্যাক্ট করা উচিত, ঠিক আছে। এবার ওনাদের কাছে না বাঁশি থাকে, ওই তোমার রেফারি যে ধরনের বাঁশি ইউজ করে পুলিশদের কাছে, হুইসেল এক্স্যাক্টলি, ওই হুইসেলগুলো থাকে। সেইটা যখন ওরা হুইসেলটা ব্লো করে, তখন আশেপাশে যদি কেউ, যারা আর কি পুলিশ অফিসাররা থাকে, তারা অ্যালার্ট হয়ে যায় এবং ফোর্স নিয়ে চলে আসে। এবার উনি জানেন যে ওনার 4 জন হাবিলদার ওনার সঙ্গে এক্স্যাক্টলি না হলে এলেও কিছুটা দূরে ওনারা রয়েছেন। উনি হুইসেল ব্লো করেছেন। হুইসেল ব্লো করার সঙ্গে সঙ্গে এই যে মানুষটাকে উনি এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন, সেই মানুষটাকে আবার সেই একই রকমভাবে অন্ধকার গিলে খেলো। উনি বলছেন যে ওই মানুষটার পালিয়ে যাওয়ার কোনো স্কোপই নেই, ওর পেছনে নিরেট একটা দেওয়াল, সেই দেওয়ালেই ওই ঠেকনা দিয়ে দাঁড় করানো রয়েছে ওই বডিটা, যে বডিটার থেকে অংশ খুলে ও খাচ্ছে। সেই দেওয়ালটার উপর যে ছায়াটা বা অন্ধকারটা রয়েছে, সেই অন্ধকারটা যেন ওকে আবার সে নিজের মধ্যে টেনে নিল। উনি বলছেন যে আমার এই জিনিসটার যে ব্যাখ্যা আমি জীবনে আমি দিতে পারবো না, কাউকে বলতেও পারি না এই জিনিসটা কিভাবে হতে পারে। উনি জিনিসটা আবার দেখলেন, প্রচণ্ড আবার ভয় পেলেন, কিন্তু ফর্চুনেটলি উনি আগের দিনের মতো, আগে যেরকম উনি বেরিয়ে চলে এসেছিলেন সেটা উনি করেননি। উনি ভাবছিলেন এই যে এভিডেন্সটা রয়েছে, কারণ ডেড বডি ইজ এভিডেন্স, এটা এভিডেন্স হিসাবে, একটা বড় এভিডেন্স হিসাবে কাজ করে, তো এই ডেড বডিটাকে ওনাকে নিয়ে যেতে হবে। তো উনি হুইসেল ব্লো করে ওখানেই দাঁড়িয়ে রয়েছেন খুব সাহস করে, এবং বারবার করে আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন যে কোনোভাবে ওই মানুষটাকে যাতে আবার দেখতে পায়।
কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছেন না। যখন ওই বডিটা রয়েছে, বডিটাকে দেখে উনি ভাবছেন যে এখানে তো আমি 4 জনকে পাহারা রেখে বসিয়ে রেখেছি, কেউ যদি একটা গোটা মানুষের ডেড বডি এনে রাখে, আমাদের যারা পাহারায় রয়েছে তাদের তো অবশ্যই চোখে পড়া উচিত, কারণ একটা গোটা মানুষ নিয়ে আসছে, এটা তো একটা বড় বিষয় না। মানে ছোট কিছু না যে পকেটে ভরে আমি নিয়ে চলে এলাম, হুট করে চলে এলাম, কেউ দেখতে পেলো না আমাকে। সুটকেস কনসেপ্টটাও ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি, সুটকেস কনসেপ্টটা ছিল না। হয় তাকে চ্যাংদোলা করে নিয়ে আসতে হবে, নাহলে কাঁধে বয়ে নিয়ে আসতে হবে। তো সেরকমভাবে যদি কেউ আসে আর কি, তো যে কোনো মানুষের চোখে পড়া উচিত। আর তার উপরে তো এখানে পাহারা বসানো, আর তার থেকেও বড় কথা এখানে তো স্কুল থাকে, স্কুল চলে তো প্রত্যেক দিন। তার ঠিক মানে সরু একটা রাস্তার পরেই তো স্কুল বিল্ডিং, সেখানে তো স্কুল চলছে, এত লোকজনের আসা যাওয়া যেখানে, সেখানে তো এরকম এই জিনিসটা হওয়াটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এই জিনিসগুলো ওনার মাথায় চলছে। যাই হোক, ওনার হুইসেল শোনার পর হাবিলদারগুলো খুব ভয়ে ভয়ে ঢুকে ওরা যখন এসছে ওরাও অবাক হয়ে গেছে, বলে এই জিনিসটা এখানে এলো কী করে, বডিটা। যাই হোক, বডিটাকে নিয়ে আসা হলো। বডিটা নিয়ে আসার পর এবার বডির কিছু তো আইডেন্টিফিকেশান মার্কস থাকে, সেইটা দেখে ওরা বুঝতে পারলো যেই ক্রিমিনালটার পেছনে ওরা এতদিন করে ছুটছিল, এইটা সম্ভবত তারই বডি। কারণ বডির যে পার্টসগুলো কিছু কাটা অবস্থায় পাওয়া গেছিলো, কারণ একটা পার্ট তো অলরেডি দেখেছিল সেই মানুষটা বসে খাচ্ছিল। আমি বলেছিলাম 4টে হাত পাই কাটা, ঠিক আছে। তো তার মধ্যে একটা হাতের পোর্শন হয়তো সেই মানুষটা খাচ্ছিল, খেতে খেতে সে মিলিয়ে গেল। আমি এই টার্মটা ছাড়া আর কোনো টার্ম ইউজ করার আমি স্কোপ পাচ্ছি না। মিলিয়ে যাওয়াটা হয়তো খুব বানোয়াট লাগতে পারে, বাট এই ছাড়া আর কোনো উপায় নেই আর কি, সত্যিই মিলিয়েই গিয়েছিল বলতে গেলে। সেই যে মানুষটার হাতে যেই পার্টটা ছিল সেই পার্টটা পাওয়া যায়নি, হাতের পার্ট পাওয়া যায়নি, ডান পা সম্ভবত, হ্যাঁ ডান পা পাওয়া যায়নি, বাঁ পা পাওয়া গেছিলো। মানে বাঁ পাটা কেটে নাকি রাখা হয়েছিল সম্ভবত, আবার পরে খাবে বলে। ঠিক আছে, ওই বাঁ পায়ের যে প্যাটার্ন বা বাঁ পায়ের কিছু মার্কস দেখে সম্ভবত ওরা আইডেন্টিফাই করেছিল, কারণ পায়ের মাপ থাকে ওদের কাছে, ক্রিমিনালদের পায়ের মাপ ওরা রেখে দেয় রেকর্ডসে। কারণ আগে এখনকার দিনে তো ডিএনএ রিপোর্ট বা আইডেন্টিফিকেশান মার্ক, এখনকার যেরকম এআই জেনারেটেড প্রচুর ডেটাবেস হয়ে গেছে, তখন তো আগে কিছুই ছিল না। হয়তো কোনো জায়গা থেকে ওর পায়ের মাপ, পায়ের ছাপ পেয়েছিল, সেখান থেকে পায়ের মাপ পেয়েছিল, সেইটা রেকর্ডেড ছিল। তো সেই সব মিলিয়ে দেখা গেল, কারণ সেই লোকটার তো মাথা নেই, তো চেহারা মিলিয়ে দেখার কোনো সম্ভাবনা নেই। তো মোটামুটি শিওর হয়ে গেল, মোটামুটি 50% শিওর হয়ে গেল যে ক্রিমিনালটার এখানে থাকার একটা রিপোর্ট ওনাদের কাছে এসেছিলো, এ হয়তো সেই। এবার এটা যখন চাউর হয়ে গেল, মোটামুটি থানার সবাই ভেবে নিল যে হ্যাঁ হতে পারে এই, কারণ আর কোথাও এই লোকটাকে পাওয়া যাচ্ছে না। এটা হলো। এবার মাঝখানে একটা জিনিস আমি সরে এসে বলি, আগের কথা, হয়তো এটা আমার আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই যে অফিসারের কথা আমি বলছি, তিনি এই থানায় আসার আগে যিনি ইনচার্জ ছিলেন, তিনি এই থানা থেকে চলে যাওয়ার আগে ওনার সাথে দেখা করেছিলেন। ওনার প্রত্যেকেই দেখা করে, এটা দেখা করে কাজ বুঝিয়ে দেয়, এখানকার কি প্রবলেমস রয়েছে সেইগুলো বলে দেয়, কোন কোন জায়গায় বেশি ফোকাস করতে হবে সেইগুলো বলে দেয়। তো দুজনের মধ্যে ইন্টারাকশান থাকাটা খুব জরুরি। তো আগের যিনি ইনচার্জ ছিলেন, যে অফিসার, তিনি বলেছিলেন যে এইখানে বেশ কিছু বছর আগে মানে একটা প্রবলেম দেখা গেছে, বেশ কিছু মানে বেশ ভালো অন্তত 5-6 বছর আগেকার ঘটনা, বাচ্চা চুরির ঘটনা ঘটতো এখানে, ঠিক আছে। আচ্ছা। তো হিউম্যান ট্রাফিকিং যেটা এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তখনও সেটা হতো। বেশ কিছু বাচ্চারা নাকি, মোটামুটি 3-4 জন বাচ্চা নাকি এখান থেকে উধাও হয়ে গিয়েছিল। সেই বাচ্চাদের যে কেসটা উনি সলভ করেছিলেন, যে আগের যে ইনচার্জ ছিলেন তিনি সলভ করেছিলেন। তো তিনি বলেছিলেন যে এখানে একটা কিন্তু টেন্ডেন্সি আছে, আমি মোটামুটি যা ইনভেস্টিগেশন করে জেনেছিলাম, সেই যে 3টি বাচ্চা উধাও হয়ে গিয়েছিল তাদেরকে আমি যদিও খুঁজে পাইনি, বাট আমার যার উপর সন্দেহ ছিল তাকে আমি অ্যারেস্টও করেছিলাম, তার উপর কেসও হয়েছে এবং সে এখন শাস্তিও ভোগ করছে। তো সেইটার দিক থেকে উনি বুঝিয়ে দিলেন যে এখানে কিন্তু একটা র্যাকেট চলে, একটা টেন্ডেন্সি আছে, এখান থেকে বাচ্চা চুরির ঘটার একটা রেকর্ড আছে, তুমি কিন্তু এই জিনিসটার ব্যাপারে একটু সতর্ক থেকো ভালো মতো। তো উনি বললেন ঠিক আছে। তো উনি আরেকটাও বলেছিলেন যে এখানে কিন্তু শুধুমাত্র বাচ্চা চুরির ঘটনা নয়, অনেক সময় অনেক নিরুদ্দেশ ঘটনাও কিছু রেকর্ডস রয়েছে। এবার সেটা ওনাকে যখন ফাইলস হস্তান্তর হয় তখন ওটা বুঝিয়ে দেয় যে এইগুলো হচ্ছে এই ঘটনাগুলো ঘটেছিল, এটা অলরেডি সলভ হয়ে গেছে, এই ঘটনা ঘটেছিল যেগুলো সলভ হয়নি। যেটা সলভ হয়ে গেছে সেটা আমি বলে দিলাম বাচ্চা চুরির ঘটনা,
সেটা ওই আগের জন ইনচার্জ যিনি ছিলেন তিনি সলভ করে দিয়েছেন, ক্রিমিনাল অলরেডি অ্যারেস্টেড এবং শাস্তি ভোগ করছে। এছাড়া আরও কয়েকজন বিভিন্ন বয়সের কিছু লোক তারা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, কিন্তু কেন নিরুদ্দেশ হয়েছিল কোনো খোঁজ পাওয়া যায়নি। তো ওইগুলো হলো আনসলভড কেস। তো আনসলভড কেসটাও অবভিয়াসলি হস্তান্তর করতে হবে। যখন হ্যান্ডওভার করে দেওয়া হলো, ওনাকে বলা হলো যে তুমি যদি পারো এই ব্যাপারগুলোকে তুমি সলভ করার চেষ্টা করো, যে কোনো রকম সাহায্য যদি লাগে, ইনফরমেশন লাগে, যারা রয়েছে তারা তো অবশ্যই আছে, এবং আমার সাথে তুমি মানে যে কোনোভাবে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি 100% তোমাকে সাহায্য করব। তো উনি বলেছিলেন যে ঠিক আছে, আমার যদি প্রয়োজন হয় আমি যোগাযোগ করব। তো তখন ওনার কি মনে, এবার প্রত্যেক মোটামুটি থানায় যারা আর কি ইনচার্জ রয়েছে, যারা আর কি পুলিশে জব করেন, তারা অনেক সময় পুরনো ফাইলস ঘেটে দেখে। আচ্ছা, ঠিক আছে, যে কিছু লিঙ্ক আছে নাকি। অনেক সময় কি হয়, অনেক পুরনো কেসের লিঙ্ক বর্তমান কিছু ক্রাইমের সাথে যুক্ত থাকে। এবার ওনার কথার মানে ওনার পুরনো ফাইল দেখার কেন উদ্দেশ্য ছিল, এই যে ক্রিমিনালটা সম্প্রতি মারা গেল, উনি ধারণাই করে নিয়েছিলেন যে সেই ক্রিমিনালটাই আর কি। তো ওনার দেখার উদ্দেশ্য ছিল যে ওই যে ক্রিমিনাল, সে কি এই এলাকায় কোনো ক্রাইম করেছিল, যদি করে থাকে তা কী ধরনের ক্রাইম সে করে থাকতে পারে, এবং সেইখানে কি কি ইনফরমেশন রয়েছে ওই ক্রিমিনালের সম্বন্ধে বা ক্রাইম সম্বন্ধে। হ্যাঁ, তো উনি এই ব্যাপারটা দেখার জন্য পুরনো ফাইলগুলো ওল্টাচ্ছিলেন। উনি যখন পুরনো ফাইল ওল্টাচ্ছিলেন, একটা কেস ফাইল এলো একজন বৃদ্ধ মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা, যাকে কিনা আর খুঁজে পাওয়া যায়নি। বৃদ্ধ মানুষের ছবিটা দেওয়া রয়েছে, সাদা কালো একটা ছবিটা দেখে না উনি ছিটকে গেছেন। সেই যে বৃদ্ধকে উনি ঘরে দেখেছিলেন, ঘরের বাইরে দেখেছিলেন, যে ওনার থেকে জল চেয়েছিল, এই যে সেই বৃদ্ধ। আর সেই বৃদ্ধকে উনি ঘরের ভেতরে দেখেছিলেন, যদিও তখন তার মাথা ছিল না। এই জিনিসটাকে উনি দেখলেন। দেখার পর ওনার কি যেন মনে হলো, সেই যে অলরেডি সলভ কেস যেটা দিয়ে গেছিলেন, 3টে বাচ্চার নিখোঁজ হওয়ার ঘটনা, সম্ভবত তারা পাচার হয়ে গেছিলো, মানে অ্যাকর্ডিং টু আগের ইনচার্জ সম্ভবত তারা পাচার হয়ে গেছিলো, তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি। সেই বাচ্চাদের ফাইলগুলো উনি বের করলেন, 3টে বাচ্চা ছবি উনি বের করলেন, বের করে বাড়ি নিয়ে চলে এসছেন। আচ্ছা, বাড়ি নিয়ে চলেছেন। এটা কিন্তু কিছুটা হয়তো নিয়ম বিরুদ্ধ জিনিসগুলো, মানে ইনফরমেশন ফাইল হয়তো আনা যায়, কিন্তু ছবি কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো বাড়িতে পুলিশ অফিসাররা আনতে পারেন না, থানার বাইরে দেওয়া যায় না আর কি। স্টিল উনি নিয়ে এলেন, নিয়ে এসে ওনার ওয়াইফকে দেখাচ্ছে, দেখো 3টে বাচ্চাকে চেনো কি না। একটা বাচ্চাকে দেখে বলছে না, কে তো চিনি না। আর দুটো যে বাচ্চা আছে তাদের দেখে বলছে, আরে এইটাই তো এসছিল ঘরের মধ্যে, প্রায়ই আসে, আমার মনে হয় বাগানে আসে, বাগান থেকে ঘরে ঢুকে যায়। কোথা দিয়ে ঢোকে, জানলা দিয়ে ঢোকে। হ্যাঁ, এই দুটোকেই দেখেছি আমি, দুটোই ছেলে। উনি বললেন, উনি কোনো কথা বললেন না, ওয়াইফকে কিচ্ছু বলেননি। বলছে ঠিক আছে। উনি এবার ওয়াইফ জিজ্ঞেস করছে, তুমি দেখেছো বাচ্চা দুটোকে? উনি বলছেন যে তুমি বাচ্চা দুটোকে বকাবকি করো না, ও তুমি বকা দিলে ওরা ভয় পাবে। বলছে ঠিক আছে, আমি কিছু বলবো না, আমি এমনি তোমায় জিজ্ঞেস করলাম এরাই কিনা। উনি চুপ করে গেলেন। আচ্ছা, মোটামুটি 10 বছর আগের ঘটনা, বাচ্চা দুটো নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা। এবার যেই বাচ্চাটার ফটো উনি দেখাচ্ছেন এবং ওয়াইফ বলছেন হ্যাঁ এই বাচ্চাটাই, যবে থেকে 10 বছর পরে এই বাচ্চাগুলো তো বড় হয়ে যাওয়া উচিত, এরা তো এখন মানে কি বলবো অ্যাডাল্ট হয়ে যাওয়া উচিত, যদি তারাই হয় তাদের তো অ্যাডাল্ট হয়ে যাওয়া উচিত, এই বয়সের বাচ্চাটাকে তো দেখা উচিত নয় তার ওয়াইফের। তিনি বাড়িতে নিয়ে চলে এলেন। পরের দিন আরও কেস ফাইল উনি উল্টাচ্ছেন, সেই যে বৃদ্ধের ছবি উনি দেখলেন, সেই আনসলভড কেসগুলো আবার উল্টাচ্ছেন। সেখানে বেশ কিছু মহিলার ছবি পেলেন, যে গৃহবধূ যারা আর কি উধাও হয়ে গিয়েছিল বা মৃত্যু হয়েছিল যাদের, বা মারা গেছিলো বলে শোনা গেছে বডি পাওয়া যায়নি, এরকম অনেক কেসগুলো, সেই ছবিগুলো উনি নিয়ে চলে এসছেন। নিয়ে এসে ওনার যে কাজের ছেলেটা ওকে দেখানো শুরু করলো মহিলাদের ছবিগুলো। অনেকগুলো ছবি দেখেছে, বলতো তুই যেদিন যাদেরকে দেখেছিলে তাদের মধ্যে এদের ছবি আছে কিনা। অনেকগুলো ছবি আছে, সবকটা ছবি দেখার পর মাঝখানে একটা ছবি বলছে হ্যাঁ এই মহিলাটাই আমার মনে হয় একেই দেখেছিলাম, কিন্তু ওর চোখ ছিল না। বা দেহের একটা গঠন তো বুঝতে পারে, মুখ বা যাই বলো ফেস কাটিং বলো কিনা সেটা বোঝা যায়। তো উনি বলছেন হ্যাঁ এই মহিলাটাই কি মনে হয় দেখেছিলাম, কিন্তু ওর চোখ ছিল না, এইটাই ছিল। তুমি ওকে জানলে কি করে, তুমি কি ওকে দেখেছো? উনি তাকেও কিছু বলেননি, যে তুই চেপে যা, আমার কাজ আমাকে করতে দে।
এবার উনি চলে এসছেন, ওনার মাথা ঝাঁঝা করছে, উনি বুঝতে পারছেন না কি হচ্ছে কেসটা। যাদেরকে উনি দেখতে পাচ্ছেন বা ওনারা দেখতে পাচ্ছেন তারা বহু বছর আগে মারা গেছেন বা নিখোঁজ হয়ে গেছে, তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি। এদেরকে আবার কি করে তার বাড়িতে দেখা যাচ্ছে, কেন তার বাড়িতে দেখা যাচ্ছে? এবার কি হলো, থানায় এলেন, থানায় এসে সব ফাইল টাইল নিজের মতন করে গুছিয়ে রাখলাম যে এই ব্যাপারে আমাকে তদন্ত করতে হবে, এটার দরকার নেই, এরকম করে উনি গ্যাদার করছিলেন। সেই সময় ওনার মনে হলো যে যেহেতু এটা পুরনো স্কুল বাড়িতে ঘটছে, তাহলে এই স্কুলের যে প্রতিষ্ঠাতা যে হেড স্যার ছিলেন তার সাথে একবার কথা বলে দেখি তো কিছু জানা যায় কি না। উনি গেলেন, হেড স্যারের সাথে কথা বললেন, কথা বলে ওনার মনে হলো স্যার কিছু জানেন কিন্তু বলছেন না। তিনি তখন খুব বৃদ্ধ। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই যে হেড স্যারের কথা আমি বলছি, যিনি প্রতিষ্ঠাতা এই স্কুলের, তার ওয়াইফ অনেক দিন আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। এবার তার কেস ফাইলও থানায় রয়েছে। তো তিনি সেই ব্যাপারে উনি জিজ্ঞেস করতে গেছিলেন যে আপনার ওয়াইফও তো উধাও হয়ে গিয়েছিলেন, তো তার কি আর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি? তো সেই ব্যাপারেও কথা বলতে গেছিলেন, আর স্কুলের ব্যাপারেও কথা বলতে গেছিলেন যে কী হয়েছে কেসগুলো। এগুলো জিজ্ঞেস করার পর ওনার মনে হয়েছিল যে কিছু উনি জানেন কিন্তু বলছেন না। এবার ওনার ওয়াইফের সম্বন্ধে যখন উনি জিজ্ঞেস করছেন বা কথাবার্তা বলছেন, ওয়াইফের ব্যাপারেও খুব একটা কিছু বলতে চাইছে না। এবার উনি ভাবছেন যে মানে এখনও হলেও একটা ইচ্ছা থাকা উচিত যে কবে তিনি চলে গেছেন, কেন চলে গেছেন, যদি কোনো সম্ভাবনা থাকে তাকে ফিরে পাওয়ার, তার তো ইন্টারেস্টেড হওয়া উচিত। তিনি কেন লুকোচ্ছেন? তো তিনি তার একদিন দুদিন পর সিভিল ড্রেসে গেলেন, মানে নর্মাল ড্রেসে গেলেন, মানে উর্দি না পড়ে গেলেন আর কি, নর্মালি কথা বলতে গেলেন। উনি বললেন যে দেখুন মাস্টারমশাই, আমার মনে হচ্ছে যে আপনি কিছু জানেন, আপনি বলুন না আমাকে, আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করবো যে আপনার কোনো রকম যাতে ক্ষতি না হয়, আপনার যা রেপুটেশন আছে সেগুলোতে যাতে কোনো আঁচ না আসে, এবং আপনার পরিবারে যাতে কারোর কোনো সমস্যা না হয়, আমি সেটা পুরোপুরি খেয়াল রাখবো। আপনি শুধু আমাকে সত্যি কথাটা বলুন, কারণ এই কদিনে আমার সাথে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো কিনা আমি চাইলেও কেস ফাইলে তুলতে পারবো না বা আদালতে গিয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদের আইন এসব মানে না, সংবিধানে এই জিনিসগুলোর কোনো স্বীকৃতি নেই। তো তখন যিনি মাস্টারমশাই হেড স্যার তিনি বলছেন যে কেন, তুমি কি দেখেছো আমাকে বলো। তো উনি আর কি পুরোটাই বললেন মাস্টারমশাইয়ের কাছে যে আমি এইসব জিনিসগুলো দেখেছি, আমার ঘরে এগুলো হয়েছে, ওই পুরনো স্কুল বাড়িতে এগুলো হচ্ছে। তারপরে উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, স্কুল বাড়িটা তো অনেক দিন ধরেই পড়ে আছে, নতুন স্কুল বাড়ি উঠেছে, স্কুল বাড়ির অবস্থা যে খুব ভালো তাও নয়, আপনি কখনো চেষ্টা করেননি এই পুরনো বিল্ডিংটাকে বেচে দেওয়ার? তো উনি অনেকক্ষণ চুপ করে রয়েছেন, তারপরে বলছে বেচে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই একটা জায়গায় তো বারবার ফিরে আসে, সেই জন্য রেখে দিয়েছি। কে বারবার ফিরে আসে জিজ্ঞেস করছে, বলছে তুমি যার কথা জিজ্ঞেস করতে আমার বাড়ি এসছো সেই ফিরে আসে। উনিও খুব কনফিউজ, মানে কে কার কথা বলছেন আপনি? যেই ক্রিমিনালের আমরা খোঁজ করছি তার কথা বলছেন? বলছেন না, আমার ওয়াইফের কথা বলছি। এবার উনি না আকাশ থেকে পড়েছে, মানে উনি ফিরে আসেন, আপনি জানেন উনি ফিরে আসেন, তাহলে ওনাকে আপনি ঘরে নিয়ে আসেন না কেন? বলছে ও তো আর ঘরে আসার মতন মানে কন্ডিশনে নেই। এবার ওনাকে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, আমাকে বলুন মাস্টারমশাই। এবার উনি বলছেন যে আমি তোমাকে বলবো, পুরোটাই বলবো, কিন্তু তুমি কাউকেই বলতে পারবে না, আমি জানি কেউ বিশ্বাস করবে না তোমাকে। বলছে একজন বৃদ্ধ মানুষ, শিক্ষিত মানুষ যখন আমাকে এই কথাটা বললেন না, আমার গায়ে কাটা দিয়েছিল যে আমি তোমার সবটাই বলবো কিন্তু তুমি কাউকে বিশ্বাস করাতে পারবে না। এবার উনি যেটা বলেছিলেন সেই ভার্সনটা আমি বলছি। ওনার যে ওয়াইফ ছিলেন তিনি নিঃসন্তান, তার কোনো সন্তান সন্ততি হয়নি। তো তার একটা খুব আকাঙ্ক্ষা ছিল মা হওয়ার বা একজন সন্তান ঘরে আনার, তার খুব আকাঙ্ক্ষা ছিল। তো সেই কারণে উনি বিভিন্ন জায়গায় মানত করা, বিভিন্ন মন্দিরে গিয়ে ধর্ণা দেওয়া, এসব প্রচুর করতেন। সেইগুলোতে যখন ফল হলো না, বিভিন্ন কবিরাজি ওষুধ বা চিকিৎসারও ব্যবস্থা নিয়েছিলেন। তখনকার চিকিৎসা ব্যবস্থা তো এখনকার মতো অতটা উন্নত ছিল না, তাও যতটুকু করা যায় গাছগাছরা হ্যান ত্যান এসব করে অনেক কিছু করেছিলেন, কোনো ফল হয়নি।
প্রচুর মন্দিরে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, প্রচুর ঠাকুরবাড়ি গিয়েছিলেন, কোনো কাজ হয়নি। তারপরে উনি কি শুরু করলেন, বিভিন্ন যে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা তন্ত্রমন্ত্র করে তাদের কাছে গিয়ে ধর্ণা দেওয়া শুরু করলেন। এরকম প্রচুর লোকের হাতে তিনি পড়েছিলেন, বেশিরভাগই ঠকজোচ্চোর, তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। এই করতে করতে একজনের হাতে পড়লেন উনি, একজনের কাছে গিয়ে পড়লেন যে কিনা খুব মানে ভয়ঙ্কর টাইপের, সম্ভবত সে আর কি খুব ডার্ক কোনো শক্তির উপাসনা করে বা কিছু, মানে এক্স্যাক্টলি তিনি তো জানেন না। এবার এই ঘটনাটাও ঘটেছে বহু বছর আগে। এবার এক্স্যাক্টলি আমাকে মানে তাও অ্যাপ্রক্স টাইম ফ্রেমটা কীরকম? আজ থেকে 40 বছর আগে, 40 বেশি 45 বছর আগে হবে। 40 বছর আগে তো আমি যেই ঘটনাটা বলছি সেটা তারও 5-6 বছর আগের ঘটনা, তো প্রায় 45 বা 47 বছর আগেরকার ঘটনা। তো তখনকার দিনে তো এই জিনিসগুলো আরোই ছিল না, মানে ভেরিফাই করার কোনো স্কোপ ছিল না। তো যে যার কাছে উনি গিয়েছিলেন, এবার তার প্রতি না ওনার ওয়াইফ খুব বেশি অনুরক্ত হয়ে পড়েছিলেন। অনুরক্ত কেমন, মানে উনি যা বলছে তাই শুনছে, মানে নিজের কোনো বিচার বুদ্ধি কাজই করছে না। ওনাকে যদি বলা হয় তুমি শীতকালে মাঝরাতে গলা ডুবিয়ে পুকুরে তুমি বসে থাকো, উনি তাই ঘন্টার পর ঘন্টা থাকতেন। মানে এটাতে আমার ক্ষতি হতে পারে, এটা করা উচিত, এটা উচিত না, এটা নীতিবিরুদ্ধ, এটা মানে একটা ক্রাইম, কোনো কিছুই ওনার কিছু যায় আসতো না। এবার উনি একজন মানে ওনার হাজব্যান্ড যিনি ঘটনাটা বলছেন, তিনি একজন মানে কি বলবো শিক্ষক, তিনি প্রধান শিক্ষক, একটা স্কুল তিনি চালাচ্ছেন, তার একটা ভালো রেপুটেশন রয়েছে এবং তাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে। এবার তার ওয়াইফ এরকম করছে, তো এটা একটা খুব নেগেটিভ একটা ব্যাপার। এবার তিনি প্রচুর বোঝাতেন তার ওয়াইফকে, কিন্তু তিনি কিছুতেই মানতেন না। এবার উনি নোটিস করা শুরু করলেন ওনার ওয়াইফের যে উদ্দেশ্য, মানে প্রথমে তার উদ্দেশ্য ছিল মা হওয়া বা কোনোভাবে সন্তান মানে কনসিভ করা, সন্তান লাভ তার একটা, ওটাই একমাত্র প্রধান উদ্দেশ্য ছিল। এবার তিনি দেখতে পাচ্ছেন ওই যে মিশনই বলবো, ওটা থেকে না উনি সরে গেছেন। উনি অন্য কিছু করছেন, কি করছেন তিনিও বুঝতে পারছেন না। কিছু একটা করছেন যেটা কিনা সন্তান লাভ নয়, এখন তার উদ্দেশ্যটা পাল্টে গেছে। এবার সেই যার হাতে উনি পড়েছিলেন, যেই গুরুর হাতে, ওনার তো গুরুই হচ্ছে, তিনি যা বলছেন সেই তাই করছে এবং অদ্ভুত অদ্ভুত কাজ করছে। বাড়িতে এনে মুরগি দিচ্ছে, ঠিক আছে, কাঁচা মাংস খাচ্ছে, বাটিতে করে, বাটি বলছি ওই তোমার কপাল পাত্র যেটা হয়, কপাল পাত্রে করে রক্ত খাচ্ছে, এইসব রক্ত খাচ্ছে। এবার উনি বলতেন তুমি করো কি করে এই জিনিসগুলো, তোমার এটাতে ঘেন্না করে না? তোমার মানে উনি মানে খুব আর কি পিটপিটে টাইপের ছিলেন প্রথম জীবনে, তো তোমার তো এত ঘৃণা পিত্তি ছিল, তুমি এগুলো করো কি করো? বলছে আমার অনেক উদ্দেশ্য, আমার গুরু যা বলেছে আমাকে তাই করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হওয়া যখন শুরু হলো, তারপর থেকে উনি প্রায়ই ঘর থেকে বাইরে থাকতেন, ঘরে থাকতেনই না। মানে একজন গৃহবধূ, আজ থেকে এত বছর আগে এই গৃহবধূ যারা ছিল তারা খুবই কি বলবো ঘরের মধ্যেই থাকতো, খুবই রিজার্ভ থাকতো, মানে বাড়ির বাইরে খুব কমই বেরোতোই না বলতে গেলে। এবার তিনি সারাক্ষণই প্রায় ওই গুরুর কাছে পড়ে থাকতেন, গুরুর সঙ্গে শ্মশানে থাকতেন, কোথায় কোথায় চলে যেতেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার গ্রামের মধ্যে একজন বউ মানুষের যদি এরকম টেন্ডেন্সি দেখা যায়, গ্রামে না প্রচুর বদনাম হয়, সেটা আজও হয়, শুধু গ্রামে কেন শহরাঞ্চলেও প্রচুর হয়। এবার তার চরিত্র নিয়ে প্রচুর প্রশ্ন ওঠা শুরু হলো যে ওই গুরুর সাথে সম্ভবত তার কোনো সম্পর্ক আছে, এটা নিয়ে প্রচুর হওয়া শুরু করলো। এবার একজন শিক্ষক হিসাবে এসব মেনে নেওয়া খুব কঠিন, তো তিনি নাকি একদিন খুব কড়াভাবে তার ওয়াইফকে বলেছিলেন তুমি হয় এগুলো ছাড়বে, কারণ আমার প্রচুর বদনাম হচ্ছে, আর এই কাজগুলো মোটেই ভালো কাজ নয়, কোন সমাজের উপকারও লাগছে না, আমার পরিবারের উপকারও লাগছে না, হয় তুমি এইগুলো ছাড়বে, নাহলে আমার ঘর থেকে ছেড়ে বেরিয়ে যাও। উনি খুব রেগে বলেছিলেন এবং ব্যাক অফ দ্য মাইন্ড বা ওনার অন্তরে হয়তো এটা ছিলেন যে ওটা ছেড়ে আমার বউ আমার কাছেই ফিরে আসো। উনি ভাবতে পারেননি যে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে সত্যি চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর বেশ কিছুদিন আর কি উনি ওয়েট করেছিলেন ওনার ওয়াইফের জন্য, কিন্তু তারপর তিনি যখন ফেরত এলেন না বা তার কোনো যখন ট্রেস পাওয়া গেল না, তখন তিনি থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে দিয়েছিলেন, কারণ হঠাৎ করে চলে গেছে, তার ওপরেও কিছু সন্দেহ আসতে পারে। তো তিনি আর রিস্ক না নিয়ে একটা মিসিং ডায়েরি করে রেখেছিলেন এবং তিনি আশা করেছিলেন কোনোভাবে যদি তার ওয়াইফ আবার তার কাছে ফিরে চলে আসে এইসব কাজ বাদ দিয়ে, কিন্তু তার আর খোঁজও পাওয়া যায়নি, তিনি আর ফিরেও আসেননি।
মানে সবাই জানতো তিনি আর ফিরে আসেননি, কিন্তু তিনি বলছেন, ওই মাস্টারমশাই বলছেন যে তার ওয়াইফ ফিরে আসতো, কিন্তু যেভাবে তার কাছে আসতো তিনি আর তাকে তার ওয়াইফ হিসেবে তিনি আর গ্রহণ করতে পারতেন না। কেন? তার পুরো অবয়ব, তার বস্ত্রাদি, তার অ্যাপিয়ারেন্সটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো, তার চেহারা চেঞ্জ হয়ে গেছিলো। তিনি খুব একজন সুন্দর, মানে সুন্দর বলতে কি, খুব শান্ত একজন মহিলা ছিলেন, একজন গৃহবধূ যেরকম হয়, তিনিও শিক্ষিত মানুষ ছিলেন, তার স্বামীকে তিনি ভালোবাসতেন, তার সংসারটাকে ভালোবাসতেন, একজন লক্ষ্মী বউ ছিলেন যাকে বলা যায়। কিন্তু সেই জায়গায় তিনি যখন আবার মাঝে মাঝে ফিরে আসতেন কোনো কাজে কিছু বলতে বা কিছু ব্রুটাল কিছু করার জন্য, সবসময় নাকি ফিরে আসতেন। ব্রুটাল মানে কি, আমাকে অমুকটা জোগাড় করে দাও, মানে খুব অদ্ভুত একটা বিষয় কিছু হয়তো বললো, মানে তার পক্ষে জোগাড় করা সম্ভব না, হয়তো সেই জিনিসটা হয়তো খুব অনৈতিক একটা জিনিস, ঠিক আছে, বা আমারকে অমুক দিনের জন্য এই বাড়িটা ছেড়ে দাও, আমি এখানে ক্রিয়া করতে বসবো, এরকম কিছু একটা কাজ নিয়ে তিনি আসতেন। এবং তার চেহারা পাল্টে গেছিল, তার ভাবভঙ্গিমা এমন চেঞ্জ হয়ে গেছিল, তিনি না আর তাকে তার আগের ওয়াইফ হিসেবে, যাকে তিনি বিয়ে করেছিলেন বা যার সাথে তিনি এতদিন সংসার করেছিলেন, তার সাথে কোনো মিল পেতেন না, মানে তার ভালোবাসার মানুষটা কোথাও একটা হারিয়ে গেছে। তো সেই কারণে তিনি না তাকে মন থেকে আর গ্রহণ করতে পারেননি, তিনি আর মানে তিনি তাকে রিজেক্টই করে দিয়েছিলেন, যে সে আসলেও আমি তাকে ফিরিয়ে দেবো, আর সে যা চাইবে আমি তাকে দেবো না, ঠিক আছে। এবার তিনি বলছেন, মানে মাস্টারমশাই বলছেন যে ওরা মাঝে মাঝে অ্যাক্টিভ হয়। এবার যে কারা কারা অ্যাক্টিভ হয়, বলছে এই আমার ওয়াইফ, তাদের একটা পুরো গ্রুপ আছে নাকি, এই তন্ত্র সাধনার একটা পুরো গ্রুপ আছে, তার মাথা হচ্ছে সেই গুরু, যাকে মানে যেই আর কি তার ওয়াইফকে প্রায় ফাঁসিয়েই ছিল বলতে গেলে, একটা খারাপ দিকে নিয়ে চলে গেছে। তো তাদের একটা নাকি দল আছে, তারা মাঝে মাঝে অ্যাক্টিভ হয়, তখন তারা কিছু তন্ত্র সাধনা করে, যেই তন্ত্রের কাজে হওয়ার প্রয়োজন হয়। সেটা মানে উনি তো এক্স্যাক্টলি কিছু বলতে পারেন, কারণ উনি তো তন্ত্র সাধনার সাথে যুক্ত নন, তো তিনি মানে এক্স্যাক্ট ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু ওনার দিক থেকে যতটুকু জানার তিনি বলছেন। ব্যাপারটা কি হয়, কিছু বিশেষ তিথিতে, বিশেষ বছর বা বিশেষ সময়ের ব্যবধানে একটা একটা করে মানুষ লাগে, এবং শুধু যে মানুষ হয় তা নয়, পশু পাখিও হয়। এবার যাদেরকে দেওয়া হয় বা যাদেরকে ইউজ করা হয়, তারাই বিভিন্ন সময় এই এলাকা থেকে উধাও হয়ে গেছে। তাদের মধ্যে কে একজন বৃদ্ধ ছিলেন, 2জন কি 3জন ছেলে মেয়ে ছিল, বাচ্চা ছিল আর কি, একজন বিবাহিত মহিলা ছিল যে কিনা প্রেগনেন্ট ছিল, এবং বিভিন্ন বয়সী কিছু মানুষকে এখান থেকে নিরুদ্দেশ করে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে কিছু মানুষ সত্যি সত্যি নিরুদ্দেশ হয়ে গেছিল, কিছু মানুষকে এই যে দলটা তারাই গুম করে দিয়েছিল, সম্ভবত তারা হিসেবেই তাদেরকে ইউজ করেছে। এবং তাদের কিছু জনকে উনি তো দেখতেই পান, যিনি এখন বর্তমান ইনচার্জ রয়েছে, যার ঘটনা বলছি, তিনি তো দেখতেই পান, তার ওয়াইফ দেখতে পেয়েছে, তার বাড়ির যে কাজের ছেলেটি সে দেখতে পেয়েছে। তো এই জিনিসগুলো হওয়ার পর তিনি বলছেন, যে শোনার পর তিনি বলছেন, তাহলে তো আপনার ওয়াইফ ওখানে আসেন, মানে এখানে আপনার বাড়িতে আসেন? বলছে কেন, আমার ওয়াইফকে তো তুমি দেখেছো। উনি বলছে আমি আপনার ওয়াইফকে দেখেছি। তখন বলছে ও আচ্ছা, যাকে আমার কাজের ছেলেটি দেখেছে সে তার কথা বলছেন কি, কিন্তু সে তো মারা গেছে, আপনার কথা অনুযায়ী সে নিরুদ্দেশ হয়ে গেছে, সে তো মারা গেছে। বলছে না, তুমি তাকে দেখেছো, মনে করে দেখো। বলছে আমি তো আর কোনো মহিলাকে দেখিনি, আমি একজন বৃদ্ধকে দেখেছিলাম, এটা ঠিক কথা, আমি কোনো মহিলাকে দেখতে পাইনি। এবার উনি নাকি ওনার মানে মাস্টারমশাই যেখানে বসেছিল সেখান থেকে উঠতে উঠতে বললেন, ভাবো ভেবে দেখো, মন দিয়ে ভাবো, চোখ বন্ধ করে ভাবো, ঠিক বুঝতে পারবে কোথাও একটা গন্ডগোল আছে যেটা তুমি এখনও ধরতে পারছো না। উনি ওইখানে বসে অনেকক্ষণ নাকি চোখ বন্ধ করে ভাবছিলেন। উনি বলছে সত্যিই আমি ভাবা শুরু করলাম, মাস্টারমশাই পাশের ঘরে চলে গেলেন, আমি ওখানে বসে ভাবা শুরু করলাম। তখন আমারও মনে হলো আমি এমন কিছু একটা দেখেছি যেটা কিনা আমি এখন স্কিপ করে গেছি, যেটা কিনা আমার মনে পড়লে হয়তো কিছু একটা কানেকশন আমি জুড়ে ফেলতে পারবো। উনি অনেকক্ষণ ধরে ভাবলেন, কিছু না বুঝতে পারলেন না, ওখানে বসে কিছু মনে পড়লো না, শুধু ওনার মনে হলো যে কিছু একটা আমি দেখেছিলাম যেটা কিনা স্বাভাবিক নয়, কিন্তু সেটা যে কি আমার কিছুতেই মনে পড়ছে না। উনি খুব মানে ওই অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এলে সেদিন উনি এসে বাড়িতে খাওয়া দাওয়াও করেননি,
বাড়িতে শুয়ে তিনি তার ঘুমও আসছে না অনেকক্ষণ ধরে, মানে তিনি সিলিংয়ের দিকে, অন্ধকারের মধ্যে তিনি সিলিংয়ের দিকে তাকিয়ে নাকি শুয়েছিলেন, মনে করার চেষ্টা করছিলেন। ওনার খুব খচখচ করছিল মনটা, মানে কি মিস করে গেছি, কিছু একটা আমি দেখেছি মনে করতে পারছি না। আবার মাস্টারমশাই বলছেন যে আমি ওনার ওয়াইফকে দেখেছি, হাউ ইজ ইট পসিবল, কখন দেখলাম ওনার ওয়াইফকে। তখন ওনার মাথায় হুট করে এলো সেদিন লাস্ট দিন যে মানুষটাকে উনি দেখেছিলেন, যে উবু হয়ে বসে মাংস খাচ্ছিল, সেই সিনটা উনি মনে করবার চেষ্টা করলেন, ভালো করে মনে করার চেষ্টা করলেন। তখন ওনার মনে হলো যে মানুষটাকে উনি দেখেছিলেন সে পুরুষ ছিল না, মহিলা ছিল। আচ্ছা, ওই ফাঁকা দাঁতওয়ালা যে মানুষটাকে দেখেছিল, প্রথম যিনি উনি দেখেছিলেন, সেদিনের বোঝা ওনার সম্ভব না, কারণ এত রোগা একটা মানুষ, এবার একজন পুরুষ আর মহিলার শরীরের মধ্যে পার্থক্য তখনই থাকে, পার্থক্যটা হয় অ্যাকচুয়ালি মেয়েদের পরিমাণ দিয়ে, যে কারণে একজন পুরুষের দেহ অবয়ব বা দেহের গঠন আলাদা হয়, একটা মহিলার দেহের গঠন আলাদা হয়। সেটা পুরোটাই হয় কোথায় তার মেয়েদের বাহুল্য রয়েছে সেই অনুযায়ী। তো একটা বিশেষ ফিগার তৈরি হলে তখনই সেটাকে আমরা বলি এটা একজন মেয়েদের ফিগার বা মেইলি ফিগার। তো সেই যে রোগা মানুষটাকে উনি দেখেছিলেন, সে এতটাই রোগা ছিল যে তার মধ্যে পুরুষ নারী ভেদ করার কোনো সম্ভাবনা ছিল না, এবং পেছন থেকে দেখলে চট করে বুঝে দেওয়া সম্ভব না। এবং সেকেন্ড দিন যখন তিনি দেখলেন সেই মানুষটাকে, সে উবু হয়ে বসেছিল, তাহলে শরীরের সামনের দিকটা তিনি দেখতে পেয়েছিলেন। তখন ওনার একটু একটু মনে হলো যে সেই যে মানুষটাকে উনি দেখতে পেয়েছিলেন তার ব্রেস্টের একটু মানে আভাস ছিল আর কি। কোনো পুরুষ মানুষের, অত রোগা পুরুষ মানুষের সম্ভবত ওরকম ব্রেস্টের কোনো মানে উপবৃদ্ধি থাকে না, কিন্তু সেই মানুষটি যাকে উনি দেখেছিলেন, সেই রোগা মানুষটির ব্রেস্টের একটা আকার ছিল। তো তখন ওনার মাথায় ক্লিক করলো, তাই তো আমি যেই উলঙ্গ মানুষটিকে দেখেছিলাম সে তো কোনো পুরুষ ছিল না, সে তো একজন মহিলা ছিল। তখন ওনার মনে হলো যে এই যাকে আমি দেখছি, যাকে এতদিন আমি পুরুষ বলে ভাবছি, সে আসলে মহিলা, এবং এই প্রধান শিক্ষক যিনি, তার ওয়াইফ। তিনি মাঝে মাঝে এখানে আসেন, তিনি কোনো ক্রিয়াকর্ম করেন, এবং তার এমনই অদ্ভুত এবং অলৌকিক ক্ষমতা যে তিনি মানে বাতাসের মধ্যে মিলিয়ে যেতে পারেন। সেই যে একটা ব্যাখ্যাতীত একটা ঘটনা তিনি বলেছেন যে অন্ধকার তাকে গিলে খেয়ে নেয়, অন্ধকারের মধ্যে তিনি হারিয়ে যেতে পারেন। হতে পারে যে কোনো রকম ইলিউশন ক্রিয়েট করছে যে তাকে সামনে দেখছে তার উপর। কারণ এক্স্যাক্টলি কি যে হচ্ছে সেটা তো কেউ জানে না। এবার উনিও তো তন্ত্রের বিষয়ে কিছু জানেন না, বা অলৌকিক এইসব বিষয়, প্যারানর্মাল বিষয়ে কিছু জানেন। তিনি যে একজন পুলিশ অফিসার, তিনি পুরোটাই পার্থিব জগৎ নিয়ে, ক্রিমিনালদের নিয়ে তার কারবার, ক্রাইম নিয়ে তার পুরোটা জগৎ, এইসব ব্যাপার তার তো কোনো ধারণাই নেই। তো তিনিও বলতে পারছেন না। তো তবুও তিনি যেটুকু দেখেছেন সেটাই আমাকে বলছেন, যে আমার মনে হলো যে অন্ধকার তাকে গিলে খেয়েছে। তো হয়তো এতটাই তার মানে ক্ষমতা এতটাই উচ্চ লেভেলে পৌঁছে গেছে, যেটা থেকে কিনা তিনি এরকম অশরীরীভাবে আসা যাওয়া করতে পারে। তিনি কখন আসেন কখন যান দেখতে পাওয়া যায় না। সে কোথা থেকে একটা মানুষও তুলে আনতে পারেন, কেউ তাকে দেখতে পায় না, মানে তা আসা যাওয়ার কোনো ট্রেস পাওয়া যায় না, এবং তিনি অন্ধকারে মিলিয়ে যেতে পারেন, বা তাকে মানে কি বলবো, ফিজিক্যাল বডিতে তাকে পালানোর প্রয়োজন হয় না, দৌড়ে পালানোর প্রয়োজন হয় না। এতটাই তার ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়ে গেছে। কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি খুব খারাপ কোনো শক্তির আরাধনা করছিলেন, যার ফলে তার অবয়ব বা তার চেহারাটা ওরকম ভয়ঙ্কর হয়ে গেছে। তো এরপর তিনি মানে বুঝতে পারলেন যে এই ব্যাপারটা হয়েছে। তিনি তার পরের দিন সঙ্গে সঙ্গে মানে থানায় না গিয়ে আগে ওই শিক্ষকের বাড়ি গেছেন, মাস্টারমশাই বাড়ি গিয়ে বলছেন, মাস্টারমশাই আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। আর মাস্টারমশাই বলছে এতক্ষণ লাগলো তোমার বুঝতে? এবার উনি আবার ঘরে চলে যেতে চাইছিলেন, তখন বলছেন আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমার বাড়িতে কেন দেখা যায় ওদেরকে? যাদেরকে বলেছিল মানে বা যাদের সাথে ক্রিয়া করা হয়েছে তাদেরকে তো বিভিন্ন জায়গায় মারা হয়েছিল। ওই স্কুল বাড়িতে মারা হয়েছে, এর আগে এই রিসেন্টও মারা হয়েছিল, যে ক্রিমিনালের বডিটাকে পাওয়া গিয়েছিল সেইখানেও মারা হয়েছিল। তাহলে তো ওদের যে অশরীরী আত্মাটা যেটা, সেটা তো স্কুল বাড়িতে দেখতে পাওয়া উচিত, বা গ্রামের অন্যান্য জায়গায় দেখতে পাওয়া উচিত, আমার বাড়িতে কেন দেখা যায়? তখনও ওই মাস্টারমশাই আবার পুরোপুরি খোলসা করে না বললেন খুঁজে দেখো, ঠিক পাবে, বলে উনি ঘরের ভেতরে চলে গেলেন। এবার এই জিনিসটা উনি বলছেন তখন উনি বুঝতে পারছেন যে মাস্টারমশাই জানে, হিন্ট দিয়ে চলে গেল, ওনাকে আর খোঁচালে উনি বলবেন না। ওনার কি মনে হলো, উনি বাড়ি ফিরে এলেন
থানায় এলেন, থানায় এসে বললেন যে আমার বাড়ি চল, বাড়িতে কিছু কাজ আছে। ওনারা বাড়ি গেলেন, ওনার ফোর্স নিয়ে বাড়ি গেলেন, এবং আরও আর কি গ্রামের কিছু লোক থাকে যারা থানার হয়ে কিছু কাজ করে, মানে তাদেরকে কিছু টাকা দিলে থানার হয়ে মুহুরি বলে ওদেরকে। হ্যাঁ মুহুরি বলে, রাইট। এবার এই ধরো বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করা বা গাছে চড়া, এই টাইপের বিভিন্ন রকম কাজ ফাজ করে, বা ডেড বডি তুলে আনা, এইসব কাজ করে। তো তাদেরকে আনা হলো, এনে বলা হলো আমাদের বাড়ির পেছনে যে ফল বাগানটা বললাম, যেখানে ওরা সন্দেহ করেছিল যে পাড়ার বাচ্চারা আসে ফল টল চুরি করতে, কিন্তু তিনি খোঁজ নিয়েছিলেন ওখানে কোনো বাচ্চা আসে না ফল চুরি করতে। তো ওখানে নাকি উনি প্রথমে জায়গাটাকে রেকি করেছিলেন, মানে ঘুরে ঘুরে দেখেছিলেন। ওনার মনে হয়েছিল কিছু কিছু জায়গা, আবার মানে ফলের বাগান টাইপের, তো কিছু সব জায়গায় তো ঘাস জঙ্গল হয়েই রয়েছে, অথচ কিছু কিছু জায়গায় ঘাসের গ্রোথ বা ঝোপঝাড়ের গ্রোথ খুব অস্বাভাবিকভাবে বেশি। আচ্ছা, ঠিক আছে, মানে ধরো নর্মালি যেরকম ঘাসের হাইট হতে পারে তার থেকে সেখানে অনেকটা বেশি ঘাস লম্বা। ওকে, ঠিক আছে, ওনার মনে হয়েছিল কিছু অসামঞ্জস্য রয়েছে জায়গায় জায়গায়। তো উনি কী করলেন, সেই সব জায়গাগুলোতে খোঁড়ানো শুরু করলেন। খোঁড়া হলো, অনেকখানি খোঁড়ার পর ওখান থেকে অনেকগুলো কঙ্কাল পাওয়া গেল বিভিন্ন পুলিশ অফিসারের বাড়ির পেছন থেকে। হ্যাঁ, বাড়ি নয়, কোয়ার্টার ছিল, ওই বাড়ির পেছনের যে জমিটা ছিল সেখান থেকে অনেকগুলো বডি পাওয়া গেল। সেই কঙ্কালগুলোর একটারও মাথা নেই। ওকে, অর্থাৎ কি করা হতো, বিভিন্ন জায়গায় বডি দেওয়া হতো, ইনক্লুডিং দ্যাট ওল্ড স্কুল বিল্ডিং। বডি দেওয়ার পর সেই যে বডিটা থাকতো সেইগুলো নিয়ে এসে ওই কোয়ার্টারের পেছনে যে জমিটা, তখনও যেখানে কোয়ার্টার হয়ে ওঠেনি আর কি, সেই কোয়ার্টারের জমিতে পুঁতে দেওয়া হতো। সেই কারণে ওনারা আর কি এই বিদেহী আত্মাগুলোকে তারা দেখতে পেতেন। যে কারণে বৃদ্ধ এসে বলেছিল আমার মাথাটা খুঁজছি, মাথাটা পাচ্ছি না, কারণ মাথাটা তো বলি যে উৎসর্গিত হয়ে গেছে, তার বডিটা এখানে পোতা রয়েছে, তার বডিটা তখনও আর কি তার নিজের মাথা খুঁজে বেড়াচ্ছে এত বছর পরেও। তো ওইখান থেকে অতগুলো কঙ্কাল উদ্ধার হলো। এই নিউজটা লোকাল প্রচুর যে সংবাদপত্র আর কি তখন অনেক জায়গায় সম্প্রচারিত হয়েছিল, অনেক জায়গাটা বেরিয়েছিল যে মাথাবিহীন কঙ্কাল পাওয়া গেছে এতগুলো। একটা নাম্বার বলেছিল, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, অনেকগুলো পাওয়া গেছিলো, একটা দুটো না, অনেকগুলো পাওয়া গেছিলো, ইনক্লুডিং 3জন বাচ্চা, 3টে বাচ্চার মৃতদেহ কঙ্কাল পাওয়া গিয়েছিল, আর পূর্ণবয়স্ক কঙ্কাল পাওয়া গিয়েছিল, কিন্তু একটারও মাথা পাওয়া যায়নি। তো এটা নিয়ে বড় একটা নিউজ হয়েছিল, ওখানে লোকাল সবকটা নিউজেই বেরিয়েছিল এটাতে। তো এই জিনিসটা হওয়ার পর ওনার মনে হলো যে এটাকে ঠিকঠাকভাবে সৎকার করা উচিত বা কিছু একটা নিয়ম কাজ করা উচিত। তো তখন উনি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করলেন, এবং যেহেতু ওটা এভিডেন্স হিসেবে কাজ করতে, তো ওটা চট করে তুলিয়েই নিয়ে গিয়ে সৎকার করে দিলে ওটা হয় না, ওটাতে তদন্ত হবে, বিভিন্ন রকম অটোপসি হবে, চার্জশিট ফাইল হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেই সব করার পর ওনার একটা টার্গেট ছিল যে এইগুলোকে ঠিকঠাকভাবে কাজ করানো দরকার। তো তিনি তারপরে অনেক পরে আর কি একজনের সাথে যোগাযোগ করেছিলেন, তার কাছে নিয়ম কাজ শিখে নিয়েছিলেন, মানে জিজ্ঞেস করেছিলেন যে এরকম এরকম কেস হয়েছিল, আমরা দেখতাম এদের সাথে মানে আমরা ভয়ও পেয়েছি, তো এই যে কঙ্কালগুলো পাওয়া গেছে এদেরকে কি করা যেতে পারে। তো তিনি বলে দিয়েছিলেন, সেই অনুযায়ী অনেক পরে কাজ হয়েছিল আর কি। আচ্ছা, তো তিনি আর ওয়াইফকে সেখানে আর রাখেননি। তার ওয়াইফে এই জিনিসগুলো, যেই বাড়ির পেছন থেকে এতগুলো কঙ্কাল উদ্ধার হয়েছে সেখানে কোনো মানুষই থাকতে চাইবে, তিনি ওখান থেকে অনেকটা দূরে একটা বাড়ি ভাড়া নিয়ে ওখানে তারা থেকেছিলেন। তো এই জিনিসটা এখানে হয়ে গেল। এরপর যেই মানে কনক্লিউশন যেটাকে বলা যায়, সেটা আমি তোমার কাছে আসার কিছুদিন আগে বার করেছিলাম, কারণ তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই জিনিসটা কেন হতো, এই জিনিসটা কি কেন। তো আমার পরিচিত কিছু মানুষ আছে, বললাম যেহেতু আমি লেখালেখির সাথে যুক্ত, তো এইখান থেকে অনেক ধরনের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। তো একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার বলে দেওয়া হতো বিভিন্ন মানুষের, কোনো সামঞ্জস্য নেই, কিন্তু তুমি দেখবে কোনো পার্টিকুলার কোনো তিথি নেই, কিছু দিন পর পর, কিছু মাস পর পর, কিছু বছর পর, অনেক বছর পরে কিন্তু এই জিনিসটা হচ্ছে, বছর পর পর মানুষকে বলি দেওয়া হচ্ছে। সেই বলির কোনো বয়সের ঠিক ঠিকানা নেই, একদম বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা, মধ্যবয়স্ক মানুষ, ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, ছেলেকেও বলি দেওয়া হচ্ছে, মেয়েকেও বলি দেওয়া হচ্ছে, কোনো সামঞ্জস্য নেই। তো এই যে একটা বলি, মানে এই যে একটা প্যাটার্ন, এটা কি ক্রিয়া, কি এমন ক্রিয়া যেটা এত বছর ধরে চলছে, এত লং একটা প্রসেস।
তো তখন সেই মানুষটা আমাকে বলেছিল, সেই মানুষটা কোনো রকম পরিচয় আমি দিতে পারবো না, আমি সরি। তিনি আমাকে বলেছিলেন এটা একটা অদ্ভুত বিদ্যা এবং খুব ভয়ঙ্কর বিদ্যা, যাকে বলা হয় মাকড়তন্ত্র। মাকড়তন্ত্র? মাকড়তন্ত্র কেন মাকড়তন্ত্র? মাকড়সার জাল যেভাবে বিস্তার হয়, মাকড়সার জাল একটা পুরো মানে ফিনিশড জাল তুমি যদি দেখো, দেখবে ওগুলোর অনেকগুলো পয়েন্টস রয়েছে, অনেকগুলো দাঁড় রয়েছে, তার মাঝখানে অনেকগুলো ইন্টারসেক্ট করতে থাকে, আর খুব জটিল একটা জিনিস, কিন্তু মেকানিজম খুব জটিল ইঞ্জিনিয়ারিং ওটা। তো ওইটার ওরকমভাবে একটা জাল বিস্তার করা হয় বিভিন্ন জায়গায় গুলি দিয়ে, যেটার মধ্যে কিনা মানুষ থাকে, পশু থাকে, বিভিন্ন মানুষের মধ্যেও বিভিন্ন রকম আর কি সব বয়সী মানুষ থাকবে, সব জেন্ডারের মানুষ থাকবে, সেখানে নাকি তৃতীয় লিঙ্গেরও একটা ব্যাপার থাকে। এবার ওখান থেকে আশপাশ থেকে কোনো তৃতীয় লিঙ্গের মানুষ উধাও হয়েছিল কিনা তারা জানতে পারেনি, পরে হয়তো হয়েছিল কেউ, সেটা ওদের কমিউনিটি বলতে পারে। হ্যাঁ, এবার তাদের তো অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, এবার তাদের হয়তো সেভাবে অত বছর আগে হয়তো কেস ফাইলও করা হয়নি, থানায় কেউ জানায়নি, নির্দেশ হয়ে গেছে। তো সেরকম থাকে। এবার পশু পাখি থাকে, পশুর মধ্যে মেরুদণ্ডী প্রাণী থাকে, অমেরুদণ্ডী প্রাণীরও বলি দেওয়া হয়। ওকে, ঠিক আছে, এরকম ব্যাপারও রয়েছে। তো বিভিন্ন একটা মানে কি বলবো, একটা কাইন্ড অফ একটা বাস্তুতন্ত্র টাইপের তৈরি করা হয়, জালের মতন করে নাকি তৈরি করা হয়, এবং সেই জালের ঠিক মাঝখানে থাকবে যে তার কাছে সব কিছু পাওয়ার থাকবে। ওকে, এবার খুব পসিবলি সেই যে গুরু যার কথা বললাম, যার শিষ্যা হয়ে গিয়েছিলেন ওই প্রধান শিক্ষকের ওয়াইফ, তিনিই সম্ভবত এইগুলো তার শিষ্যদেরকে দিয়ে করাচ্ছিল। এবার কি হয়, একদম মাঝখানে একজন থাকে, সম্ভবত সেই গুরুটি সেই মাঝখানে ছিলেন, এবং জালের মানে যে কজন থাকবে তাকে ঘিরে তারাও কিছু কিছু করে শক্তি পাবে। তাদের মধ্যে একজন ছিলেন ওই প্রধান শিক্ষকের ওয়াইফ, এবং আরও যারা ছিল আর কি, ওই যে একটা বড় কমিউনিটি তাদের গড়ে উঠেছিল, তারা হয়তো জালের অন্যান্য এন্ডে তারা রয়েছে। মানে এই জিনিসটাকে বলা হয় মাকড়তন্ত্র। ওকে, তারা নাকি মানে বিভিন্ন খারাপ শক্তির আরাধনা করে এবং প্রচুর শক্তির মানে তাদের মধ্যে গ্যাদার হয়ে যায়, তারা নিজেরা খুব শক্তিশালী হয়ে যায়, এবং সেটা খুব ডার্ক একটা শক্তি। যে কারণে তোমার মনে আছে হয়তো আমি যে বলেছিলাম, ওই যে 4 জন হাবিলদারের কাছে উনি তেড়ে এসেছিলেন, মনে করে দেখো, তিনি মাকড়সার মতন এসেছিল। তারপর এই মানুষটা যখন আমাকে বলেছিল এটাকে মাকড়তন্ত্র বলে, তার মধ্যে যারা আর কি এই জিনিসটার উপাসনা করে বা এই তন্ত্রটা করে, তাদের মধ্যে ওই মাকড়সা টেন্ডেন্সি হয়ে যায়। ওকে, ঠিক আছে, মানে তারা মাকড়সার মতো বুকে হেঁটে চলে বা 4 পায়ে চলে, এরম টাইপের হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ওই মহিলা নরখাদকে কেন পরিণত হলো? এবার তার মধ্যে কিছু টেন্ডেন্সি হয়তো গ্রো করে, বলি দেওয়ার পর হয়তো এটাও একটা নিয়ম। কারণ আমি বলেছিলাম উনি যখন বাড়িতে বিভিন্ন তন্ত্র করতেন, উনি কাঁচা মুরগি, কাঁচা মাংস খেতেন, কপাল পাত্রে রক্ত খেতেন, হয়তো এটাও একটা কোনো রিচুয়াল। এবার মাকড়তন্ত্র এক্স্যাক্টলি কিভাবে করে সেটা তো আমাদের জানা নেই, এটা খুব গুহ্য একটা তন্ত্র এবং খুব ডার্ক একটা তন্ত্র, এটা সাধারণ মানুষ করতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়, তো তার মানে বিবেকে বাঁধবে, তার রুচিতে কুলোবে না। তো হয়তো এটাও একটা কারণ নিজের মানে পিশাচ সাধনা তো একটা, কারণ তার মধ্যেও একটা পৈশাচিক প্রবৃত্তি গ্রো করে যায়, হয়তো সেটার জন্য সে মানে মৃতদেহ খাচ্ছিল, সেটাও হতে পারে। এই কেসটাকে ক্লোজ করলো কি করে? তিনি ওটা ক্লোজ করতে পারেননি। তিনি এটা মানে বলেছিলেন যে এই যে ক্রিমিনালটা যে মারা গেছে, কারণ ওখানে এক্স্যাক্ট ক্রাইমটা তো হয়েছে ওই ক্রিমিনাল মারা গেছে, তাই না? ক্রিমিনাল মারা গেছে, তার আগে একটা মৃতদেহ পেয়েছিল যেটা কিনা অনেক বাসি মৃতদেহ। তিনি বলেছিলেন মানে তিনি কেস ফাইলে এটা ক্লোজ করেছিলেন এটা বলেই যে ওই দলেরই মানে সদস্য ছিল ওই প্রথম যে যার মৃতদেহ পাওয়া গেছিলো, সে তাকে মেরেছিল ওই ক্রিমিনালটি, এবং ক্রিমিনালটিকে মেরেছিল তার দলের লোক। মানে ভেতরকার যে রেশারেশি থাকে দলীয় গ্যাং ওয়ার টাইপের, সেইখানে তারা মারা গেছে আর কি, মানে সেই মারা গেছে আর কি। এইভাবেই তিনি বলছে, এইভাবেই আমাকে ক্লোজ করে দিতে হবে, একদমই তাই। তিনি সেটাই বলছিলেন যে অনেক মিথ্যে কথাও বলেও আমাদের কেস ক্লোজ করে দিতে হয়, কারণ আইন এগুলো মানে না, সংবিধান স্বীকৃতি দেয় না। ঘটনাটা শুনছিলাম প্রথম থেকে, আমি একদম খুব মনোযোগ সহকারে শুনছিলাম, ঠিক আছে? প্রথম থেকে জিনিসটা আমি একটা ভৌতিক ঘটনার অ্যাসপেক্টেই শুনছিলাম, কিন্তু লাস্ট কিছুক্ষণ মানে শেষ 45 মিনিট বা 50 মিনিট আমি যেটা শুনলাম, প্রথমত এটা আমার হজম করতে খুব কষ্ট হচ্ছিল, ঠিক আছে? মানে মাস্টার মশাইয়ের ওয়াইফ যে
ওইটা যাকে আমি নরখাদক ভাবছিলাম, মানে যে মানুষ খাচ্ছিল বা ওরা মাকড়সার মতন হেঁটে আসছিল, তুমি তো অনেকটাই ক্লিয়ার করে দিলে শেষে আমায় যে মাকড়তন্ত্রের ব্যাপারটা। তো আমার মনের মধ্যে খালি প্রশ্নটা হয়েছিল যে কি এমন ঘটলো, কি এমন গুরুর কাছে গেল যে কেমন বশীকরণ করে ফেললো যে একটা মানুষের এরকম ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেল। লাস্টে যেটা শুনলাম তারপর মনের মধ্যে এগুলো আমার এমনিও আসে যে অনেকেই আজকাল নিজেদেরকে শয়তানের পূজারী বলে গ্লোরিফাই করে। একদম তুমি দেখবে বিভিন্ন পডকাস্টেও দেখতে পাবে, ঠিক আছে, মানে তারা শয়তানকে পুজো করে মানে বিশাল কিছু একটা করে ফেলেছে এরকম একটা মানে দেখায়। শয়তানকে খুব সুপিরিয়র হিসেবে হ্যাঁ তারা এক্স্যাক্টলি, পোর্ট্রে করতে হ্যাঁ চায়। মানে ইনফ্যাক্ট তারা শয়তানকে ভগবানের দরজাও দিয়ে দেয়। হ্যাঁ, তো মোটামুটি এই জিনিসগুলো দেখি, আমার না একদম গুড ভাইবস আসে না এই মানুষগুলোর থেকে। আমি অনেস্টলি বলছি, আমি অন ক্যামেরা আশা বলতে পারি, পসিবল নয়। আমি এর জন্য মানে তন্ত্রের ব্যাপারটা তো জানি, কিন্তু তন্ত্রের অন্ধকার যে দিকটা, এটা যে কতটা খারাপ দিক বা কতটা গভীর, এর মধ্যে কোনো মানুষ যদি একবার ঢোকে তার যে কি পরিণতি হয়, এই ঘটনাটা কিন্তু শেষ অবধি যারা শুনবে তারা ফিল করবে, রিয়েলাইজ পর্যন্ত করতে একদমই পারবে। তাই, কারণ এই মাস্টারমশাই ওয়াইফ যিনি ঢুকেছিলেন তার তো একটা ভালো উদ্দেশ্য ছিল, হ্যাঁ তিনি মা হতে চাইছিলেন, এটা তো খুব শুদ্ধ একটা উদ্দেশ্য, কিন্তু সেই গুরু তাকে নিজের বশবর্তী করে তার নিজের মিশনটাকে ভুলিয়ে দিয়েছিলেন। তার ভেতরে যে মাতৃত্বটা ছিল সেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়ে তাকে একটা প্রায় পিশাচে পরিণত করেছিলেন। তাহলে কতটা ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তার। মানে একটা জলজান্ত মানুষ এক ধরনের আশা নিয়ে একজনের কাছে গেল তার রেমেডি বা মেডিসিনের জন্য, একদম, বাট সেই মানুষটা থেকে রূপান্তরিত হলো নরখাদক বা পিশাচে। হ্যাঁ, মানে এতটা ভয়ানক পরিণতি। অনেস্টলি বলছি দীপাঞ্জনা, আমি এত ঘটনা শুনি, ঠিক আছে, প্রত্যেক দিনই শ্যুট থাকে, প্রত্যেক দিনই কারোর না কারোর ঘটনা শুনছি, বাট কোনো ঘটনা না আমার মানসিকভাবে এতটা হিট করেনি। আজকের ঘটনার শেষ 45 মিনিট আমি যেটা শুনলাম, এটা আমার মধ্যে চলতে থাকবে বেশ কিছুদিন। সত্যি এটা খুবই ডার্ক আর খুব ডিপ একটা বিষয়। মানে আমি তোমাকে বলছিলাম খুব টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যে কারণে দর্শকদের বলবো। আর তুমি তো আমাকে এত কিছু বলোই নি, আমি ইচ্ছে করেই বলিনি, তুমি তো আমাকে যাতে তোমার এই থ্রিলটা থাকে। মানে তুমি জাস্ট এটুকু আমায় বলেছিলে যে মানুষটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল বারবার করে, এবং এরকম একটা ক্রাইম সিন থেকে ঘটনাটার সূত্রপাত। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওরকমই কিছু একটা হবে, যে আলটিমেট কিছু একটা হ্যালিউসিনেট করছে বা ইলিউশন, এখানে হয়তো কোনো নেগেটিভ এন্টিটি বা এনার্জি এই ঘটনাটার সাথে জড়িয়ে রয়েছে। কিন্তু ঘটনাটা যে এতটা ভয়ানক, এতটা ভয়ঙ্কর, এটা আমি এক্সপেক্ট করিনি। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে না শিহরিত হচ্ছিলাম শেষের আধ ঘন্টা বা 45 মিনিটে। আর শুনতে শুনতে এটা ভাবছিলাম যে আজকের দিনে মানুষ এই যে শয়তানের পূজারী হয় বা শয়তানকে ওয়ার্শিপ করে, ডেভিল ওয়ার্শিপার হয়, অনেকে নিজেদেরকে লুসিফার ওয়ার্শিপার, ডেভিল ওয়ার্শিপার এই ধরনের ট্যাগও পর্যন্ত লাগিয়ে দিচ্ছে, বাট তারা জানে না আলটিমেটলি কিন্তু তাদেরকে একদিন না একদিন জবাব দিতে হবে, কারণ আলটিমেট তারা ডার্ক ওয়ার্ল্ডের ভেতরেই ঢুকে গেছে পুরোপুরি। আর কোথাও না কোথাও তুমি একটা জিনিস দেখবে, এদেরকে দেখলে না তোমার সেই পজিটিভ ভাইবসটা তুমি ফিল করতে পারবে না, কারণ তারা পজিটিভিটির আরাধনাই তো করছে না, তারা তো আরাধনাই করছে নেগেটিভিটি। একদমই তাই। মানে এত অদ্ভুত লাগে না আমার এই মানুষগুলোকে দেখলে, ভাই হয়তো ভগবানের কাছে পৌঁছলে বা ভগবানের কাছ থেকে কিছু চাইলে আমরা দেরিতে পাবো, লেটে পাবো, বাট দ্য থিংস উইল বি পিওর। একদম তাই, ঠিক আছে। মানে আমার এই ঘটনার লাস্ট কিছু মিনিট আমাকে শুধু এগুলোই হিট করে গেছে, তাদের মুখগুলো মনে পড়ছিল যারা নিজেদেরকে লুসিফেরিয়ান, ডেভিল ওয়ার্শিপার এইসব ট্যাগ দেয়, আমার তাদের মুখগুলো মনে পড়ছিল, কারণ বাংলার পডকাস্ট জগতে তো অনেককেই এরকম দেখি, ঠিক আছে, যারা নিজেদেরকে ডেভিল ওয়ার্শিপার বলে থাকে। আর আমি সত্যি কথা বলতে এই ধরনের মানুষদের সাথে আমি বসি না, কারণ দেখো আমার আলাদা কোথাও স্টুডিও নেই, আমার বাড়িতে আমার স্টুডিও, আর কোথাও না কোথাও আমার মনে হয় এদেরকে দেখলে আমার নিজের শরীর খারাপ করছে, ঠিক আছে। আমি বাড়িরও একটা ভালো মন্দ ব্যাপার থাকে, হ্যাঁ, কারণ আমি এটা ফিল করি, কারণ এর আগে আমি একজন মানুষের সাথে পডকাস্ট করেছিলাম, সেও কোথাও না কোথাও ডিমোনোলজি প্র্যাকটিস করে, বাট ইন দ্য মেন টাইম অফ শুটিং দ্য পডকাস্ট আমার একটা অদ্ভুত ফিল হয়েছিল, ঠিক আছে। ইনফ্যাক্ট আমার অডিয়েন্সও এই জিনিসটা বলেছিল যে ভাইবসটা একদমই পজিটিভ নয়। আমি অ্যান্ড ফ্রম দ্যাট টাইম আমি এই জিনিসগুলো বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি রেসপেক্ট করি সেই মানুষটাকে বা সেই মানুষটার তার যে ইন্টেনশন, কারণ সে মানুষের ভালো করার জন্যই সেই জিনিসটা করছে, কারণ তার রিভিউ টিভিউ আমি দেখি, সে মানুষের ভালোই করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আলটিমেট তো জিনিসটা নেগেটিভ, আলটিমেটলি তো সে একটা ডেমন, ওয়েটা তো খারাপ। তুমি খারাপ পন্থা অবলম্বন করে মানুষের ভালো করছো, বাট সেটা তো তোমার ক্ষতি হচ্ছে।
তাই না? কারণ তোমার এনার্জি নিয়েই ওখানে খেলা, একদম। তুমি মানুষের ভালো করছো, বাট তোমার নিজের তো ড্রাস্টিক একটা ক্ষতি তুমি করে দিয়ে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছ। সেটা হয়তো বুঝতে পারে না, বা বুঝেও হয়তো না বোঝার একটা টেন্ডেন্সি থাকে মানুষের। সত্যি বলছি, অসাধারণ একটা ঘটনা শুনলাম। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমাকেও মানে থ্যাংক ইউ আমি ডাকার জন্য আবার। সানডে কোনো কাজ করি না, ওই একটা দিন আমি ছুটি রাখি, বাট আজ এই মুহূর্তে আমি ফিল করছি যে আমার ছুটিটা না নেওয়া ওয়ার্থ হয়েছে একদম। মানে সত্যি বলছি, ভীষণ ভালো লাগলো আজকের ঘটনাটা শুনে। তুমি এর আগেও ঘটনা বলেছিলে, বাট তোমার কাছ থেকে আমরা যেরকম ঘটনা এক্সপেক্ট করি, ঠিক আছে, কারণ তোমার এর আগেও আমি বিভিন্ন জায়গায় পডকাস্ট দেখেছি, তোমার লেখা গল্প আমি পড়েছি, যেই ধরনের ভয় আমরা পেয়ে থাকি, হয়তো আগের ঘটনাটা তোমারই বন্ধুর সাথে ঘটেছিল, হ্যাঁ, আগের পডকাস্টে যেটা বলেছিলে, বাট আজকে যে ঘটনাটা শুনলাম না, প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু জায়গায় আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠেছে। সত্যি তাই, সত্যি মানে গায়ে কাটা দেবার মতনই ঘটনা। মানুষ যে, হ্যাঁ, তার উদ্দেশ্যটা খুব পিওর ছিল, সে মা হতে চেয়েছিল, প্রত্যেকটা মেয়েই হতে চায়। সেই জায়গা থেকে এমন কারোর পাল্লায় পড়লো যে সে সেখান থেকে নরখাদকে পরিণত হলো। দ্যাট ইজ মানে হিলারিয়াস, কিছু বলার নেই। তো কেমন লাগলো বলো আজকে? খুব ভালো লাগলো, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আরেকবার। আমার তো সবসময় ভালো লাগে তোমাদের সাথে দেখা হওয়া, আলাপ করা, বিশেষ করে যারা ভূতের গল্প করতে শুনতে ভালো লাগে বাসে, ওই সেম ইন্টারেস্ট, তো ভাইবটা বেশ ভালো ম্যাচ করে যায়, তো যে কারণে গল্প করতে খুব ভালো লাগে। আর গল্পওয়ালা তো আমার আগে থেকেই খুব প্রিয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমরা এত ভালো ভালো কাজ করছো। দেখো, আমার চ্যানেল তখনও রিনাউন্ড হয়নি যখন থেকে আমি তোমার লেখা পড়েছি বা তোমাকে আমি চিনি। ইনফ্যাক্ট আশ্চর্য লাগে একটা জিনিস, যে তুমি এত বছর ধরে আমার প্রোফাইলে রয়েছো, এতগুলো বছর ধরে রয়েছো, বাট আমি জানতামই না যে তুমি সেই দীপাঞ্জনা দাস। হ্যাঁ, আমিও জানতাম না যে তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছো। ঠিক আছে, এটা অদ্ভুত লাগে আমার। মানে প্রথম যখন তোমার সাথে আমার টেক্সটে কথা হয়েছিল, ওই সময় আমি মানে, হ্যাঁ, তার আগেই আমি জানতে পেরেছিলাম, কারণ তোমার কিছু পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো অ্যাজ আ হিউম্যান বিং, তুমি যে দীপাঞ্জনা দাস, তোমার ফেসটা যে এইটা, সেটা আমি চিনি, কিন্তু তুমি যে রাইটার দীপাঞ্জনা দাস, সেটা আমি চিনতাম না, সেটা আমি জানতামই না। যখন জানতে পারলাম, তারপরেই তোমার সাথে আমার যোগাযোগ করা। অ্যান্ড ওয়ার্থ পুরোপুরি, কারণ 2টো এপিসোড করলাম আমরা তোমার সাথে। প্রথমটাও অসাধারণ ছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল ঘটনাটা। আর পুরোটাই ডিপেন্ড করে কি জানো, তুমি ঘটনাটা কীভাবে বলছো। আর তুমি এত সুন্দরভাবে কথা বলো না, ঠিক আছে, আমি মন্ত্রমুগ্ধের মতো পুরো ঘটনাটা শুনছিলাম। অন্যান্য সময় কেউ ঘটনা বললে, আমি কাউকে ইনসাল্ট করছি না, বাট অন্যান্য যখন কেউ ঘটনা বলে, আমি মাঝখানে অনেক কিছু জিজ্ঞেস করি, ঠিক আছে, বাট আজকে কোথাও না কোথাও তুমি নিজেই ঘটনা বলতে বলতে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছিলে, আমার জিজ্ঞেস করার জায়গাটাই ছিল না। হ্যাঁ, কারণ আমি বললামই প্রথমে, এটা না আমি যখন ওনার থেকে শুনছিলাম, আমি বলছিলাম, আচ্ছা আঙ্কেল, এটা দিয়ে তো ভালো সিনেমা হতে পারে। আমি বলছি, এটাতে যেরকম অলৌকিক ব্যাপার তো রয়েইছেই, ভরে ভরে অলৌকিক ব্যাপার রয়েছে, কিন্তু গোয়েন্দা গল্পের মধ্যে যে টুইস্টগুলো আসছে, আমি যখন শুনছিলাম ভাবছিলাম এটা দিয়ে তো দারুণ একটা সিনেমা হতে পারে। যে কেস ফাইল খুলে আগের সেই ভূতের ছবি দেখতে পাচ্ছে, তখনও বুঝতে পারছে যে হ্যাঁ, এই লোকটা তো বহু বছর আগে মারা গেছে। এই জিনিসগুলো আমার খুব দারুণ লেগেছিলো। তখনই ভেবেছিলাম যে না, এখানে এটা আমি তোমার চ্যানেলে এসে বলবো। ওটাই তো বললাম, মানে আমি আগে জানতামই না যে ঘটনাটার মধ্যে এত কিছু রয়েছে। হ্যাঁ, আমি ইচ্ছে করে তোমাকে জানাইনি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমরা খুব তাড়াতাড়ি আবার বসবো, আবার অনেক আড্ডা দেবো। ঘটনা শুরু করার আগেও আমরা অফ ক্যামেরা অনেক গল্প করেছি, দেন আমরা ক্যামেরার সামনে এতক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। আবার ফিউচারে আসবে আবার নতুন কোনো ঘটনা নিয়ে, আশা করি দারুণ একটা আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও আরেকবার থ্যাংক ইউ, তোমার দর্শকদেরও আরেকবার থ্যাংক ইউ। আমাকে আপনারা আগেবার পছন্দ করেছিলেন, আশা করি এই ঘটনাও আপনাদের ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা গল্পওয়া চ্যানেলকে করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে এই মুহূর্তে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা নতুন ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে।